মিন্টু সাহেব, আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে ইঞ্জিনের তার পুড়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব আপনি গাড়ির ইঞ্জিন ঠিক করে দিন প্লিজ। কুসুমপুর গ্রামে থাকা এক বড়লোকের গাড়ির ইঞ্জিনের তার পুড়ে গেছে। তার ড্রাইভার গ্যারেজের মালিককে গাড়ি সারাতে দিয়ে উক্ত কথাটা বলে ফের আবার বাড়ির দিকে চলে গেল। গ্যারেজের মালিক পাশে বসে গতকালকের আয়ের হিসাব মেলাচ্ছিলেন। আশেপাশে লক্ষ্য করেন, কিন্তু তিনি তার গ্যারেজের পুরনো কোনো কর্মীকে দেখতে পেলেন না। এই গ্রামে এটাই একমাত্র গ্যারেজ হওয়ার কারণে সবাই যে যার মতো গাড়ি ঠিক করতে ব্যস্ত। এই গ্যারেজে একমাত্র নতুন কাজ শিখতে এসেছে সোম নামের ছেলেটি। হতভাগা, বয়সে বড় হলেও কোনো কাজই জানে না। গ্যারেজের মালিকের হাতে পায়ে ধরেই সে এই কাজটি জোগাড় করেছে কিছুদিন আগে। গ্যারেজের মালিক সোমকে উদ্দেশ্য করে বলে, এই সোম, কম দিন তো হলো না গ্যারেজে এসেছিস, দেখ তো ওনার গাড়িতে কি সমস্যা হয়েছে। হ্যাঁ বস, বলুন। সোম মালিকের কথায় সায় দিয়ে যন্ত্রপাতি নিয়ে গাড়ির ইঞ্জিন পরীক্ষা করতে যায়। ইঞ্জিনের ভিতরের কালো তারটা পুড়ে যাওয়ার কারণে বিশ্রী গন্ধ আসছে। সোম গাড়ির ইঞ্জিন থেকে পোড়া তারটা খুলে নতুন একটি তার ইঞ্জিনে জুড়ে দেয়। কাজ করে সোম উঠে আসবে, ঠিক সেই সময় তার হাত থেকে একটি ভারী যন্ত্র গাড়ির কাঁচের উপরে পড়ে তখনই গাড়ির কাঁচ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সোম সহ গ্যারেজের সবাই কাঁচ ভাঙার শব্দে কেঁপে উঠে খানিকক্ষণের জন্য। গ্যারেজের মালিক গাড়ির অবস্থা পর্যবেক্ষণ করে ছুটে এসে সোমকে বলে, মাত্র 1000 টাকার কাজ করতে গিয়ে তুই 10,000 টাকা লোকসান করে দিলি। এখন এই 10,000 টাকা কে দেবে? তুই। এই বলে সোমের চুল টেনে ধরে ওর গালে পর পর কয়েকটা চড় বসিয়ে দিল গ্যারেজের মালিক। সোম বয়সে বড় হলেও এত জোরে মারার কারণে কেঁদে ওঠে। গ্যারেজের মালিক সোমের জামার কলার ধরে বলে, ইচ্ছে করছে তোকে মেরে শেষ করে দিই। প্রথমে আমি তোকে কখনোই চাকরি দিতে চাইনি, পায়ে ধরে আকুতি মিনতি করেছিলিস বলে তোকে আমি চাকরিটা দিয়েছি। আর তুই আমার এত বড় সর্বনাশ করলি। 10,000 টাকা আমার গ্যারেজে 2 দিনেও উপার্জন হয় না। এখন এই টাকা কে দেবে? যতদিন না পর্যন্ত আমাকে তুই কাজ করে 10,000 টাকার পুষিয়ে না দিবি, ততদিন পর্যন্ত তোকে আমি 1 টাকাও দেব না। মালিক, আমি ইচ্ছে করে এই কাজ করিনি। আমার হাত ফসকে যন্ত্রটা কাচের উপর পড়ে গেছিল, তাই বলে এভাবে আমার পেটে আপনি লাথি মারবেন না। আমি কাজ করে কিছু কিছু টাকা করে আপনাকে দিয়ে দেব, তবুও আপনি একেবারে সব টাকা কেটে নেবেন না। সোমের কথায় মন গলল না গ্যারেজের মালিকের। টাকা কাটা তো পরের ব্যাপার, আগে নিজের রাগ মেটানোর জন্য সোমকে নিজের মতো করে মেরে নেয় সে। তখনই সেখানে উপস্থিত হয় সবুজ খান। তিনি এই এলাকার গ্রাম প্রধান। তার কথা এই এলাকার প্রত্যেকটা মানুষ অক্ষরে অক্ষরে পালন করে। সবুজ খান গ্যারেজে এসে সোমকে মার খেতে দেখে ওকে গ্যারেজের মালিকের হাত থেকে বাঁচায়। তারপর কিছুটা কৌতূহল নিয়ে বলে, মিন্টু, তোমার কাছ থেকে আমি এমন কোনো কিছুই আশা করিনি। ওরা তোমার গ্যারেজে এসে কাজ করেছে, তুমি তাই বলে ওদের এভাবে মারবে? সাহেব, আপনি জানেন না, এই ছেলেটা আজ আমার 10,000 টাকা লোকসান করে দিয়েছে। আপনি তো জানেনই আমি গরিব মানুষ। হুট করে 10,000 টাকা আমি কিভাবে দেব? এখানে নতুন বোধ হয়। হ্যাঁ সাহেব, গরিব ঘরের ছেলে আমার হাতে পায়ে ধরেছিল কাজের জন্য, এজন্য দয়া করে ওকে চাকরিটা দিয়েছিলাম। এই প্রথমবার আমি ওকে একটা গাড়ির ইঞ্জিন চেক করতে দিলাম, আর ও তো গাড়ির গ্লাসই ফাটিয়ে ফেলেছে। তোমার প্রথম কথাটায় আমি খুশি হলেও পরের কথাটা আমি খুশি হতে পারলাম না মিন্টু। ও নতুন মানুষ, একটু একটু ভুল তো হতেই পারে, তাই বলে তুমি ওকে এভাবে মারবে? রফিক, গাড়ির ভিতরে আমার যে ব্যাগটা আছে সেখান থেকে 10,000 টাকা এখানে নিয়ে এসো। ড্রাইভার জি স্যার বলে গাড়ির ভিতর চলে গেল। ব্যাগ থেকে 10,000 টাকা নিয়ে এসে সবুজ খানের হাতে দিল। সবুজ খান টাকাটা মিন্টুর হাতে দেয়। তারপর সোমের মাথায় হাত বুলিয়ে বলে, এখন তুমি ওকে যা মেরেছো সেটা ফিরিয়ে নিতে পারবে মিন্টু? পারবে না। এটা আমার গ্রাম, এই গ্রামের জন্য আমি আমার বাইকে দূরে সরিয়ে দিয়েছি। পরবর্তীতে তুমি যদি আমার গ্রামের কারুর গায়ে হাত দাও তাহলে এই গ্রামে তুমি আর থাকতে পারবে না। আমার ভুল হয়ে গেছে সাহেব, এখন থেকে আমি আর কোনো কর্মচারীর গায়ে হাত তুলব না। বাবা সোম, তোমার পরিবারে কে কে আছেন? আমার কেউ নেই কাকা। আমাকে আপনি আপনার বাড়িতে একটা কাজ দেবেন? আমি সব কাজই করতে পারি। সবাই বলে আমি নাকি বলদ, কোনো কাজেরই নই। এই জন্য কারণে অকারণে
সবাই শুধু আমাকে মারে। আপনি অনেক ভালো মানুষ, আমাকে একটা কাজ দিন না কাকা। সবুজ খান সোমকে ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারল সোম আসলেই একটা বোকা ছেলে। সোমের মায়াময় মুখটার দিকে তাকিয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল। বাড়িতে যথেষ্ট কাজের লোক থাকা সত্ত্বেও সোমকে তিনি বাড়িতে নিয়ে যেতে রাজি হয়ে গেলেন। আচ্ছা, তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব, তবে তুমি আমাকে কাকা বলে ডেকো। এই পৃথিবীতে আমার আপন বলতে অনেকে থাকলেও আমার কোনো ছেলে নেই, ভাইপো নেই, কেউ নেই। আচ্ছা কাকা। সবুজ খান সোমকে নিয়ে তার গাড়িতে উঠে বসেন। তিনি গাড়ি আগেই সারাতে দিয়ে যাওয়ার পাশাপাশি টাকাও দিয়ে গিয়েছিলেন। খান বাড়িতে সবুজ খানের 2 মেয়ে। বড় মেয়ের নাম প্রিয়ন্তী আর ছোট মেয়ের নাম প্রিয়াঙ্কা। সবুজ খানের আত্মীয় না থাকলেও সবুজ খানের শ্বশুর বাড়ির লোকেরা এ বাড়িতে জাঁকিয়ে বসেছে। সোমকে পেয়ে প্রিয়ন্তীর আনন্দের যেন শেষ রইল না। সোমের গাল দুটো টেনে নিয়ে সবুজ খানকে উদ্দেশ্য করে বলে, বাবা, ওকে তুমি কোথায় পেলে? সবুজ খান গ্যারেজের বিষয়টি সবার কাছে উপস্থাপন করলেন ড্রয়িং রুমে। উপস্থিত সবার খারাপ লাগলেও প্রিয়ন্তী মনে মনে বেশ খুশি হলো। সে উচ্ছ্বাসিত হয়ে বলে, আমার যে কি আনন্দ হচ্ছে বাবা, তুমি তো আমাদের ঘর থেকে বের হতে দাও না। এবার কিন্তু আমাদের ভাই চলে এসেছে, আমরা ওকে নিয়ে রোজ ঘুরতে যাব। প্রিয়ন্তীর এই কথা শুনে অপমানিত বোধ করে প্রিয়ন্তীর মামার একমাত্র ছেলে সাইদ। তারপর প্রিয়ন্তীকে উদ্দেশ্য করে বলে, আমি কি তোর ভাই না? তাহলে তুই কেন এই নোংরা ছেলেটাকে আমাদের বাড়িতে থাকতে দিবি? তুমি আমার মামাতো ভাই, তোমার সাথে অন্য কোনো ছেলের কোনো তুলনাই হয় না। তুমি মেয়েদের নিয়ে প্রেম তামাশায় সবসময় মেতে থাকো ভাইয়া। আর এই ছেলেটা নোংরা নয়। আমার বাবা যদি দয়া করে তোমাদের এই বাড়িতে আশ্রয় না দিত, তাহলে তোমাদের অবস্থাও ওর মতো হতো। তাই অন্য কাউকে জাজ করার আগে নিজের অবস্থাটা একবার দেখে নিও। অপমানে সবার সামনে সাইদের মুখ ছোট হয়ে যায়। কিন্তু অন্যদিকে প্রিয়াঙ্কার সোমকে একদমই ভালো লাগলো না। প্রিয়ন্তীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। এখন তার একমাত্র উদ্দেশ্য ফার্স্ট ক্লাস পেয়ে তার সম্মানের সাথে পাশ করা। তাছাড়া তার আরো একটি উদ্দেশ্য রয়েছে, রেজাল্টের মাধ্যমে বাবার মুখ উজ্জ্বল করা আর নিজের প্রিয় কোনো জিনিস সবুজ খানের থেকে চেয়ে নেওয়া। সোম ঘুমাতে যাওয়ার আগে প্রিয়ন্তীর ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। তখন শুনতে পেল প্রিয়ন্তী জোরে জোরে পরীক্ষার পড়া পড়ছে। সোম কৌতূহল নিয়ে প্রিয়ন্তীর ঘরের ভিতরে উকি দিয়ে দেখল ও বই পড়ছে। বাড়ির সমস্ত কাজের লোকেরা তখন ঘুমিয়ে পড়েছে। রাত 1টা মানেই তো মধ্যরাত। সোম রান্নাঘরে গিয়ে প্রিয়ন্তীর জন্য আদা দিয়ে 1 কাপ চা করে নিয়ে আসলো। ঘরের ভিতরে হঠাৎ সোমকে দেখে ভয় পেয়ে যায় প্রিয়ন্তী। পরক্ষণে নিজেকে শান্ত করে বলল, এত রাতে তুমি আমার ঘরে এসেছো, কোনো দরকার আছে? না পামনি, আপনি পড়ছেন এই জন্য আমি নিজের হাতে আপনার জন্য চা করে নিয়ে এসেছি। চট করে চা খেয়ে ঘুমিয়ে পড়ুন। ঘুম যদি না হয় তাহলে মানসিকভাবে শান্তি পাওয়া যায় না। তাই না ঘুমালে পরীক্ষা দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়বেন। আসলে পরীক্ষার সময় আসলে আমার অনেক চিন্তা হয়। সারা বছর এত পড়ার পরেও মনে হয় কিছুই পড়িনি। আপনি চা খেয়ে ঘুমিয়ে পড়ুন। পরীক্ষায় লেখার সময় দেখবেন সব মনে পড়ে গেছে। ভেতরে ভেতরে সব সময় কনফিডেন্ট থাকবেন যে আপনি পারেন। এবার চা খেয়ে নিন। সোমের কথা শুনে প্রিয়ন্তী চায়ের কাপে চুমুক দেয়। চাটা বেশ ভালো লাগে প্রিয়ন্তীর। সম্পূর্ণ চা শেষ করে বই খাতাগুলো গুছিয়ে টেবিলে রাখে। মনে হচ্ছে মাথা ব্যথাটা কিছুক্ষণের ভেতরেই উধাও হয়ে যাবে। এর মধ্যেই সোম লক্ষ্য করে প্রিয়ন্তীর চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। সোম ড্রেসিং টেবিল থেকে নারিকেল তেলের বোতলটা নিয়ে প্রিয়ন্তীর সামনে রেখে বলে, সবসময় নিজেকে পরিপাটি করে রাখবেন। আপনার ঘর আর আপনার অবস্থা একদমই ভালো না। সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। আপনি 10 মিনিট এখানে বসুন, আমি আপনার মাথায় যত্ন করে তেল লাগিয়ে দিচ্ছি। আমার মায়ের মাথায় যখন ব্যথা করে আমি চুল টেনে মাথায় তেল লাগিয়ে দিই। মা আমার অনেক প্রশংসা করত। সোমের কথা শুনে প্রিয়ন্তীর চুলে তেল লাগাতে রাজি হয়। প্রিয়ন্তীর সমস্ত চুলে বিলি কেটে কেটে তেল লাগিয়ে দেয় সোম। এতে প্রিয়ন্তীর অনেক আরাম অনুভূতি হয়। এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়ে। সোম প্রিয়ন্তীকে ধরে বিছানায় এনে শুয়ে দেয়। প্রিয়ন্তীর গায়ে চাদর জড়িয়ে দেয়। তারপরে আলো নিভিয়ে ধীর পায়ে বেরিয়ে যায় চায়ের কাপ নিয়ে প্রিয়ন্তীর ঘর থেকে। মধুর সুরে আয়াতুল কুরসি পড়তে পড়তে চা তৈরি করছে সোম। সকালে সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করেছে। তারপর সবার ঘরে ঘরে চা পৌঁছে দেওয়ার জন্য অগ্রসর হয়। একে একে সবার ঘরে চা পৌঁছে দিয়ে চলে যায় সবুজ খানের ঘরে।
সবুজ খান সোমের মধুর গলা শুনে উঠে বসে, হাই তুলে বালিশের পাশ থেকে চশমাটা নিয়ে চোখে পড়ে। প্রথমে সবুজ খান ভেবেছিল এটা হয়তো তার কোনো স্বপ্ন। তারপর সোমের হাত থেকে চায়ের কাপ নিয়ে সবুজ খান চা পান করতে করতে বলে, অনেকদিন পর এভাবে ঘুমটা ভাঙলো জানো। আমার বাবা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ আদায় করে মধুর সুরে কোরআন পড়তেন। আমরা দুই ভাই ঘুম থেকে উঠে বাবার পাশে বসে কোরআন শুনতাম। মা যখন আমাদের জন্য চা তৈরি করে নিয়ে আসতেন। তারা এখন কোথায়? এই বাড়িতে তো অনেকেই আছে, কিন্তু তাদের কাউকে তো দেখতে পাচ্ছি না। এক সড়ক দুর্ঘটনা তারা মারা গেছে। পিয়ন্তি কি কলেজে গেছে পরীক্ষা দিতে? না কাকা, আপামনি তৈরি হয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমি আপনাদের চা দিতে আসলাম। এরপরে আমি তাকে কলেজে পৌঁছে দিতে যাব। পরীক্ষা চলাকালীন 3 ঘন্টা সময় আমি সেখানেই থাকব। তারপর পরীক্ষা শেষ হলে তাকে নিয়ে বাড়ি ফিরে আসব। তাহলে অন্য কেউ চা দিয়ে যেত। তুই তাড়াতাড়ি পিয়ন্তিকে নিয়ে কলেজে যা, রাস্তাঘাটের অবস্থা ভালো না। সোম সেখানে আর না দাঁড়িয়ে সবুজ খানের কথা শুনে নিচে চলে যায়। প্রিয়ন্তী সোফায় বসে বই পড়তে পড়তে সোমের জন্য অপেক্ষা করছিল। তারপর সোমের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ হয়েছে। অভিভাবকরা দুই পাশে সারিবদ্ধ হয়ে এতক্ষণ অপেক্ষা করছিল। ইতিমধ্যে পরীক্ষার্থীদের বের হওয়ার জন্য রাস্তা তৈরি করে দিয়েছে। সোমকে একেবারে পেছনের দিকে দাঁড়াতে বলে গেছে প্রিয়ন্তী। সোম আইসক্রিম খেতে খেতে প্রিয়ন্তীর জন্য অপেক্ষা করছিল। দীর্ঘ 8 ঘন্টা যাবৎ অপেক্ষা করার পরেও প্রিয়ন্তীর আসার কোনো নামই নেই। আশেপাশের অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের নিয়ে যে যার গন্তব্যে অগ্রসর হচ্ছেন। সোম উদাসীন হয়ে ছুটে যায় সামনের দিকে। অনেক খোঁজাখুঁজির পরে এক গলির মধ্যে একটি ছেলের সাথে প্রিয়ন্তীকে দেখতে পায় সোম। ছেলেটার হাতে রেপিং করা একটি ব্যাগ। সোমকে দেখে প্রিয়ন্তী অনেক ঘাবড়ে যায়। সোম হাঁটুতে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলে, আপামনি, আপনি এখানে কি করছেন? আমি আপনাকে না পেয়ে সব জায়গায় খুঁজছি। ও হচ্ছে সুভাষ। পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় ওর সাথে হঠাৎ দেখা হয়ে গেল। কথা বলতে বলতে একটু ব্যস্ত হয়ে গেছিলাম বলে তোমার কথা একদম মাথা থেকে বের হয়ে গিয়েছিল। সরি, বুঝতে পারিনি। আপনাকে সরি বলতে হবে না, এটা তো আমার কাজ। তবে এখন যদি আপনি না যান তাহলে অনেক দেরি হয়ে যাবে আপামনি। তুমি এগো, আমি আসছি। সোম আর কোনো কথা বলল না। সামনে এগিয়ে গিয়ে রিক্সা ভাড়া নিল। প্রিয়ন্তীর পরীক্ষার কেন্দ্রে যাওয়ার রাস্তা সরু বলে বাড়ির কোনো গাড়ি নিতে আসেনি। এর মধ্যে প্রিয়ন্তী এসে সোমের পাশে বসলেই রিক্সা চালক রিক্সা চালাতে শুরু করে। সোম তখন লক্ষ্য করে কিছুক্ষণ আগে সুভাষের হাতে যে গিফট বক্সটা দেখেছিল সেটা এখন প্রিয়ন্তীর হাতে আছে। সোমের সন্দেহ হয় এটা কোনো কাকতালীয় দেখা নয়, আগে থেকে প্ল্যান করে দেখা করেছে ওরা। সোমের ধ্যান ভাঙিয়ে প্রিয়ন্তী মুখ খোলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ সোম। যতগুলো পরীক্ষা দিয়েছি তার মধ্যে আজকের পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। আর গতকাল তোমার আদা চাটাও খুব ভালো খেতে হয়েছিল। আর তৃতীয়ত, কালকে তুমি আমার মাথায় সুন্দর করে তেল মাখিয়ে দিয়েছিলে। ঘুম থেকে উঠে দেখি আমার আর একটুও মাথা ব্যথা নেই। তখন তোমাকে বলার সময় পাইনি, এখন বলে দিলাম তোমার হাতে নিশ্চয়ই কোনো ম্যাজিক আছে। এভাবে বলে আমাকে লজ্জা দেবেন না আপামনি। আমি যেটা করেছি সেটা আমার কাজ। তোমার কাজ হলেও তুমি কিন্তু দারুণ, এক কথায় অসাধারণ। প্রিয়ন্তীর কথায় সোম লজ্জা পায়। গ্রামের বোকা ছেলে সে, কারো একটু প্রশংসাতেই সে অনেক খুশি হয়ে যায়। আবার কেউ যদি তার নিন্দে করে তাতে সে দুঃখী হয়ে যায়। সোম বাড়িতে এসে দেখতে পায় সবুজ খান ড্রাইভারের ওপর রাগারাগি করছে। সোম রিক্সা থেকে নেমে আগেই চলে গেল সেখানে। দূরে দাঁড়িয়ে শুনতে পারলো সবুজ খান ড্রাইভারকে উদ্দেশ্য করে বলছে, কাল রাতে অনেক মেঘ পড়েছিল, মাঝে মাঝে বাজ পড়ছিল। তুমি বুঝতে পারোনি বৃষ্টি আসবে। তোমার উচিত ছিল পলিথিন দিয়ে গাড়ি দেখে রাখা। শুধু বৃষ্টির ক্ষেত্রে কেন, প্রতিদিন তুমি গাড়ি চালানো শেষ করে পলিথিন দিয়ে গাড়িটা দেখে রেখে যাবে। যদি হঠাৎ করে রাতে বৃষ্টি আসে তাহলে আর গাড়ি ভিজবে না, আর ধুলোবালি উড়ে গাড়িতে লাগবেও না। এত বছর ধরে তুমি আমার কাছের কাজ করছো, এখনো কি তোমাকে আমি ধরে ধরে বুঝিয়ে দেব কোনটা তোমার করা উচিত? স্যার, আমার ভুল হয়ে গেছে। এবার থেকে আমি গাড়ি পলিথিন দিয়ে ঢেকে রেখে তারপর বাড়ি যাব। কাকা, ওই রিক্সাটা দাঁড়িয়ে আছে, এখন চলুন এই রিক্সা করে আমরা যাই। ভুলটা যখন একবার করেই ফেলেছে, এখন আর কি করা যাবে। বাড়িতে মাত্র একটা গাড়ি, আগামী মাসে আরেকটা নতুন গাড়ি কিনতে হবে।
তুই রিস্কে এনেছিস, অনেক ভালো করেছিস। আমি অনেক খুশি হয়েছি। অনেকটা রোদ্দুরের মাঝখানে এখানে এসেছি। এখন একটু ফ্রেশ হয়ে বিশ্রাম নে। আমি একাই যেতে পারবো, তোকে যেতে হবে না। না কাকা, আমি যাব আপনার সাথে। আমার কাজ করতে অনেক ভালো লাগে। আমি আগে 50 কেজি ওজনের দুটো করে বস্তা মাথায় করে গোডাউনে নিয়ে যেতাম, আবার ট্রাকও তুলে দিতাম, একটুও বিশ্রাম না নিয়েই। আর আপনাদের এখানে তো কোনো কাজই নেই বললেই চলে। চলুন এখন আমি আপনার সাথে যাই। সবুজ খান আর অসম্মত হলেন না। দূরে কোথাও যেতে হলে একটা শক্ত লাঠির দরকার হয়। সোমকে দেখে মনে হচ্ছে সোম সবুজ খানের শক্ত লাঠি। প্রিয়াঙ্কা এই বাড়ির ছোট সদস্য। ছোট হওয়ার কারণে রাগ অভিমান সবসময় প্রায় নাকের ডগায় থাকে। প্রিয়ন্তী ছাড়া কেউ ওর সাথে তেমন কোনো কথাই বলতে পারে না। সোম এই বাড়িতে আসার ফলে প্রিয়ন্তী ও প্রিয়াঙ্কার মাঝে একটা দেওয়াল তৈরি হয়েছে। কিছুতেই এই ছেলেটাকে সহ্য করতে পারছে না প্রিয়াঙ্কা, অথচ বাবা ও বোন মাথায় তুলে রেখেছে এই সোমকে। তখনই সেখানে উপস্থিত হয় প্রিয়াঙ্কার মামি বিপাশা ও মামাতো ভাই সাইদ। এমনিতেই বোনের উপর রেগে আছে সে, তার উপরে অপ্রিয় দুইজন ঘরে প্রবেশ করলে প্রিয়াঙ্কা ক্ষেপে গিয়ে বলে, আমার ঘরে এসেছো কেন তোমরা? বেরিয়ে যাও এখনই। আমার মেয়েটাকে সঙ্গ দিতে এসেছি। কেউ তো তোর কোনো খবরই রাখে না দেখছি। তোর বাবা আর বোন তো ওই নতুন ছেলেটাকে নিয়েই মাতামাতি করছে। তোর কথা ভাবার মতো সময় কি এখন তাদের আছে? আমি প্রথমেই ঠিক বুঝেছিলাম ওই ছেলেটা এই বাড়িতে থাকলে প্রিয়াঙ্কাকে কেউ কোনো গুরুত্ব দেবে না, তাই ওকে বের করে দেওয়ার কথাটা বলেছিলাম। কিন্তু প্রিয়ন্তী আপা তো আমার কোনো কথাই শুনল না। প্রিয়াঙ্কা নিজেকে সামলাতে না পেরে এইবার কেঁদে ফেলল। বিপাশা আদর দেখিয়ে প্রিয়াঙ্কাকে বুকে টেনে নিল, তারপর সাইদকে চোখ টিপে দিল। প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে বলে, জানো আপুর উপরে রাগ করে আমি দুপুর থেকে কিচ্ছু খাইনি। আগে আপু রোজ আমাকে খাইয়ে তারপর নিজে খেত, কিন্তু এখন ও আর তা করে না। যেন আমার প্রতি ওর কোনো দায়িত্বই নেই। আমাকে কেউ ভালোবাসে না। সবুজ খানের নিজের কোনো রক্তের আত্মীয় না থাকার কারণে প্রিয়াঙ্কার ছোট মামা এখানে এসে পাকাপাকিভাবে খুঁটি গেড়েছে। প্রিয়ন্তী ও প্রিয়াঙ্কাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে নিজেরা সবুজ খানের সমস্ত সম্পত্তি দখল করার জন্য এতদিন মরিয়া হয়ে এখানে পড়ে থেকেছে। কিন্তু হঠাৎ করে সোম আসার কারণে তাদের সেই উদ্দেশ্যে বাধা পড়ছে। বর্তমানে সোম সবুজ খান ও তার মেয়েদের যেভাবে যত্ন করছে, এতে মৃত্যুর আগে সন্তুষ্ট হয়ে সবুজ খান যদি তার সম্পত্তি সোমের নামে লিখে দিয়ে যায়, তখন তাদের রাস্তায় নেমে ভিক্ষা করা ছাড়া আর কোনো পথ থাকবে না। তাই সবাই মিলে আলোচনা করে প্রিয়াঙ্কার ঘরে এসেছে। ভাবার অভিনয় করে সাইদ প্রিয়াঙ্কাকে বলে, এখন একটাই উপায় আমি দেখতে পাচ্ছি। কি উপায়? আমার মনে হয় ওই চাকরটা সব জেনে বুঝেই এখানে এসেছে। ও খুব ভালোভাবেই জানে সবুজ খানের কোনো ছেলে নেই, তাই তোমাদের দুই বোনের বিয়ের পর আর সবুজ খানের মৃত্যুর পর সমস্ত সম্পত্তি দখল করার জন্য ওই চাকরটা এই বাড়িতে কাজের লোক সেজে এসেছে। যেভাবেই হোক ওই চাকরটাকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। ওকে বের করে দিলেই ফুফা ও প্রিয়ন্তী আপার মনে পড়বে প্রিয়াঙ্কার কথা। তাহলে এই চাকরটাকে আমি যেভাবেই হোক এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। আজ শুক্রবার, এই জন্য খাওয়া দাওয়াতে কোনো কমতি নেই। সোম নিজের হাতে অনেক রকমের পদ রান্না করেছে। বাড়ির কাজের লোকদের সাথে টেবিল গুছিয়ে নিয়ে সবাইকে খেতে ডাকে। কে কোথায় আছেন? দুপুরের খাবার টেবিলে পরিবেশন করে দেওয়া হয়েছে, আপনারা সবাই এসে খাবার খেয়ে নিন। সোমের ডাক শুনে একে একে সবাই ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে আসে। একসাথে সবাই টেবিলে বসে খাবার খেতে থাকে। সবুজ খানের দুপাশে বসে আছে প্রিয়ন্তী ও প্রিয়াঙ্কা। সবুজ খান মাংসের বাটিটা নিয়ে মেয়েদের দিকে যাবে, তখন সোম বাধা দেয়। প্রিয়ন্তী ও প্রিয়াঙ্কার পাতে যথেষ্ট মাংস তরকারি দিয়ে বলে, চাচা যান, আপনি কেন উঠছেন? আপনাদের কারো কিছু প্রয়োজন হলে আমাকে বলুন, আমি দিচ্ছি। আপনারা যদি উঠে নেন তাহলে আমি কি করতে আছি? প্রতিবার আমি আমার মেয়েদেরকে খাবার বেড়ে দেই, আজ তুমি ওদের বেড়ে দিলে। আমার দেখে খুব ভালো লাগলো। তুমি কেন দাঁড়িয়ে আছো? আমাদের সাথে খেতে বসো, একসাথে খেয়ে উঠি। সবুজ খান এই বলে খাবার মুখে তুললেন। অনেকদিন পর খাবারে অন্য রকমের একটা স্বাদ পেলেন, ঠিক যেন অমৃতের স্বাদ। বেশ তৃপ্তি করে কয়েক লোকমা তুলে খেয়ে সোমের প্রশংসা করে বলে, এটা তুমি রান্না করেছো? আমার বিশ্বাসই হচ্ছে না। অপূর্ব এক স্বাদ, ঠিক যেন আমার মায়ের হাতে রান্না। ধন্যবাদ। সোমের লজ্জা পাওয়া দেখে প্রিয়াঙ্কা ভেংচি কাটে। প্রিয়াঙ্কার পাশে বসেছিল বিপাশা। খেতে খেতে প্রিয়াঙ্কাকে ইঙ্গিত করে ছেলে সাইদকে বলে,
কয়েকদিনের ভিতরে যেভাবে দুলাভাইকে বশ করে নিয়েছে, কয়েক মাস গেলে মনে হয় আমাদের এই বাড়ি থেকে বের হয়ে যেতেই হবে। বের হয়ে যেতে বললে বের হয়ে যাব। আমি আগে থেকে একটা ভালো ঘর ভাড়া করে রাখবো। হঠাৎ করে বের হয়ে যেতে বললে কোথায় যাব আমরা? তাহলে আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও। এই ছেলেটার নাটক আমার একদম সহ্য হচ্ছে না। পিয়া, এসব কি বলছো তুমি? তুমি তো এই বাড়িরই মেয়ে। কোথায় আর যাবে তুমি? যদি পারো তাহলে এই ছেলেটার আমাদের সাথে বসে খাওয়া বন্ধ করো। প্রিয়াঙ্কা বিপাশার দিক থেকে দৃষ্টি সরিয়ে দেখলো সোম সবে চেয়ার টেনে বসেছে, ও খাবার নিচ্ছে। আর বেশিক্ষণ নিজেকে সামলাতে পারে না পিয়া। চোখ মুখ শক্ত করে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলে, বাবা প্লিজ, ও সামান্য একটা চা করো। আমরা কিছুতেই ওর সাথে এক টেবিলে বসে খাবার খেতে পারি না। বনু, কি হচ্ছে কি এসব? ওকে কাজের জন্য রাখা হয়েছে ঠিকই, কিন্তু ওকে আমরা কাজের লোক ভাবি না। আর তাছাড়া কাজের লোকের সাথে এক টেবিলে বসে খেলে মান সম্মান যায় না, ওরাও মানুষ। তুমি এরকম বলতে পারো না। এই ছেলেটা দুদিন এসে তোমাদের মাথা খেয়ে ফেলেছে। এখন আমরা কাজের লোক আর ও আমাদের মালিক। আমাদের এখন ওর সাথে খেতে হবে। এটাই আমাদের অনেক বড় পাওয়া, তাই না? প্রিয়াঙ্কা, ঠিকভাবে কথা বলো। একজন মানুষকে অপমান করার অধিকার তোমার নেই। এতদিন স্কুলে এসব শিখেছ, এখনই তুমি সোমর কাছে ক্ষমা চাইবে? না কাকা, ছোট ম্যাডাম কেন ক্ষমা চাইবে? তিনি তো ঠিকই বলেছেন। আপনি হচ্ছেন গ্রাম প্রধান, আবার আমার মালিক। আপনাদের সাথে এক টেবিলে বসে খাওয়া আমার মানায় না। আপনারা খান, আমি পরে ঠিক খেয়ে নেব। সোম, আজ পর্যন্ত তুমি আমার মুখে মুখে কোনো কথা বলোনি। এই মেয়েটার জন্য তুমি আমার মুখের উপরে কথা বলবে না? তোমাকে কি বললাম তুমি শুনতে পাওনি? এই মুহূর্তে তুমি ওকে সরি বলবে, না হলে তুমি আর কখনো আমাকে বাবা বলে ডাকবে না। এখানে উপস্থিত কেউই সবুজ খানের মুখের উপরে কোনো কথা বলতে পারে না। প্রিয়াঙ্কা মাথা নিচু করে কাঁদতে থাকে। সবুজ খান কখনো প্রিয়াঙ্কার সাথে উঁচু গলায় কথা বলেনি, এই প্রথম সোমের জন্য বলেছে। নিঃশব্দে কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে প্রিয়াঙ্কা বলেন, সরি, আমার ভুল হয়ে গেছে। তারপরে প্রিয়াঙ্কা না খেয়ে টেবিল ছেড়ে নিজের ঘরে চলে গেল। কেউ আর খাওয়ার কোনো আগ্রহ খুঁজে পেল না। বিপাশা এগিয়ে বলে, দুলাভাই, আপনি মেয়েটাকে এভাবে না বলে বুঝিয়ে বলতে পারতেন। মেয়েটা না খেয়ে চলে গেল, এখন না খেয়েই থাকবে। আমি পাশেই তো বসেছিলাম, ও এক লোকমা খাবারও মুখে তোলেনি। একবেলা না খেলে কেউ কখনো মরে যায় না বিপাশা। তোমাদের খাওয়া হলে খাও, না হলে তোমরাও চলে যেতে পারো। প্রিয়াঙ্কাকে তোমরা আপাতত কেউ খেতে ডাকবে না। ও খাবারের সাথে রাগ দেখিয়ে চলে গেছে, আবার নিজের থেকে এসেই খাবে। বালিশের মধ্যে মুখ গুজে অনবরত কেঁদেই যাচ্ছে প্রিয়াঙ্কা। বাবা ও বোনের এমন ব্যবহারে প্রিয়াঙ্কা আজ অনেক কষ্ট পেয়েছে। এরকমটা সে কখনোই প্রত্যাশা করেনি। তখনই প্রিয়াঙ্কার রুমে সোম আসে। ওর হাতে খাবারের প্লেট, একটি প্লেট দিয়ে অন্য একটি প্লেট চাপা দেওয়া, অন্য হাতে জলের গ্লাস। খাবার নিয়ে প্রিয়াঙ্কার সামনে উপস্থিত হয় সোম। সোম ভয়ে ভয়ে ডাকে প্রিয়াঙ্কাকে, ছোট ম্যাডাম, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আপনি তো না খেয়ে থাকতে পারেন না। আপনি আর রাগ করবেন না, দয়া করে খেয়ে নিন। সোমকে নিজের ঘরে দেখে প্রিয়াঙ্কার মাথায় যেন আগুন জ্বলে ওঠে। বালিশ থেকে মুখ তুলে রাগান্বিত দৃষ্টিতে প্রিয়াঙ্কা সোমের দিকে তাকায়, তারপর চিৎকার করে বলে, আমাকে সবার সামনে অপমান করে তো স্বাদ মেটেনি, তাই না? এখন আমার কাটা গায়ে নুনের ছিটে দিতে এসেছিস? ছোট ম্যাডাম, আপনি ভুল ভাবছেন আমাকে। আমি আপনাকে অপমান করিনি ম্যাডাম। চাচা যাতে আপনাকে না বকে সেই জন্য আমি তো তাকে থামাতে গিয়েছিলাম। একদম মিথ্যে কথা বলবি না। আমি সব বুঝি। সবার চোখে ভালো সেজে আমাকে অপমান করিয়েছিস, এখন আবার আমার চোখে ভালো সাজতে এসেছিস তুই। আপনি আমাকে যা বলবেন বলুন, তবু আপনি না খেয়ে থাকবেন না। দয়া করে খেয়ে নিন। তুই কি এখান থেকে যাবি? এখন যদি তুই আমার চোখের সামনে দিয়ে না যাস তাহলে খুব খারাপ হয়ে যাবে, বলে দিচ্ছি। আপনি যতক্ষণ না খাবেন আমি এখান থেকে যাব না। সোমের এই কথা শুনে প্রিয়াঙ্কা অনেক রেগে যায়। বিছানা থেকে নেমে সোমের গালে দুটো চড় বসিয়ে দেয়। প্রিয়াঙ্কার চড়ে সোমের ব্যথা না লাগলেও সে আশাহত হয়। সোমের থেকে বয়সে অনেক ছোট একটি মেয়ে তাকে চড় মেরেছে, যার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সোম মাথা নিচু করে বলে, আমার ভুল হয়ে গেছে আপনাকে জোর করা। সবুজ খানের মেয়ে আপনি নন, প্রিয়ন্তী আপাই শুধু তার মেয়ে। প্রিয়ন্তী আপা কখনোই তার থেকে বয়সে বড় একটি ছেলেকে চড় মারতে পারতো না। প্রিয়াঙ্কা অনুভব করলো সে অনেক বড় একটি ভুল করে ফেলেছে।
রাগের বশবর্তী হয়ে সে এমন একটি কাজ করে ফেলেছে যা প্রচন্ড লজ্জাজনক। প্রিয়াঙ্কা নিজের এই কাজের জন্য অনুশোচনা করলেও বাইরে তা প্রকাশ করে না। স্পষ্ট গলায় বলে, আসলে আমি তোমাকে বারবার বারণ করেছিলাম আমাকে জোর না করতে, কিন্তু তুমি আমার কথা শোনোনি। রাগের কারণে আমি এরকমটা করে ফেলেছি। তুমি যদি এখান থেকে না যাও তাহলে কিন্তু আরো খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সোম প্রিয়াঙ্কার মনের অবস্থা বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা বিছানায় বসে দু হাতে নিজের মাথার চুল টেনে ধরে। সময় মতো সে যদি না খায় তাহলে তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। তার শরীর পুরো নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। প্রিয়াঙ্কা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে থাকে, তারপর মুখে চোখে জল দেওয়ার জন্য ওয়াশরুমে যায়। এই সুযোগে প্রিয়াঙ্কার ঘরের ভেতর প্রবেশ করে সোম। পড়ার টেবিলের উপরে খাবারের প্লেট ও জলের গ্লাসটা রেখে বেরিয়ে যায়। প্রিয়াঙ্কা ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে লক্ষ্য করে তার টেবিলের উপর খাবার রাখা আছে। প্রিয়াঙ্কা ভাবে হয়তো বিপাশা বা শাহিদ খাবার রেখে গেছেন, তাই কোনো কথা না বলে চুপচাপ খাবার খেয়ে নেয়। এরপর থেকে মাঝে মাঝে প্রিয়াঙ্কা ও সোমের মধ্যে অনেক ঝগড়া হয়। হাসি আনন্দে কেটে যায় পুরো 3 মাস। দেখতে দেখতে প্রিয়ন্তীর এইচএসসি পরীক্ষার রেজাল্ট বেরোনোর সময় চলে আসে। বাড়ির সবাই তখন উৎসুক হয়েছিল প্রিয়ন্তীর পরীক্ষার ফলাফল জানার জন্য। রেজাল্টে কি ফল বেরোবে সেই চিন্তায় প্রিয়ন্তী দুদিন ধরে ভালো করে খাচ্ছে না। সোম প্রিয়ন্তীর ফোন দিয়ে বেলা 11টায় মেসেজ পাঠায় শিক্ষা দপ্তরে। কিছুক্ষণ পর শিক্ষা দপ্তর থেকে ফল প্রকাশ করা হলে সোম ফোনে প্রিয়ন্তীর রেজাল্ট দেখে বলে, আপামনি, আপনি ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছেন। সত্যি? তুমি কিভাবে জানলে? এই দেখেন, আমি আপনার পরীক্ষার রোল নাম্বার শিক্ষা দপ্তরে পাঠিয়েছিলাম, সেখান থেকে অনলাইনে আপনার রেজাল্ট পাঠিয়ে দিয়েছে। বলেই সোম ফোন এগিয়ে দিল প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তীর রেজাল্ট দেখে চোখের জল ধরে রাখতে পারল না, কেঁদে ফেলল। সবুজ খান মেয়েকে জড়িয়ে ধরে চুমু দিলেন কপালে। গর্ব করে বললেন, আমি জানতাম আমার মেয়ে আমার মুখ উজ্জ্বল করবে। তোকে নিয়ে আজকে আমার এত গর্ব হচ্ছে। তোর কি চাই বল মা? আমার যা চাই আমি পরে তোমার থেকে চেয়ে নেব বাবা। এই বলেই বাবাকে সালাম করে প্রিয়ন্তী। এখন ধান ক্ষেত সম্পূর্ণ ফাঁকা। কিছুদিন আগেই নতুন ধান কেটে ঘরে তোলা হয়েছে। সেই ধান খেতে উপস্থিত হয়েছে গ্রামবাসীরা। প্রিয়ন্তী ভালো রেজাল্ট করার জন্য দাওয়াতের বড় করে আয়োজন করা হয়েছে। সম্পূর্ণ গ্রামের ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দিয়েছে আজকে সবাইকে গ্রাম প্রধান সবুজ খান দাওয়াত দিয়েছে। সবাই মন ভরে দাওয়াত খাচ্ছিল। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় সুভাষ। তার হাতে একটি দলিল। আজ সুযোগ বুঝে দলিল নিয়ে উপস্থিত হয়েছে সবুজ খানের সামনে। দলিলটা এগিয়ে দিয়ে সবুজ খানকে উদ্দেশ্য করে বলে, এই নিন, জটপট করে আপনার পশ্চিম পাড়ার জমিটা আমার নামে লিখে দিন তো। আপনি সাইন করে দেওয়ার পর আমাকে জমা দিতে যেতে হবে আদালতে। সময় খুব অল্প। মানে আমার জমি আমি তোমাকে কেন লিখে দেব? তোমার বাবা কয়েক বছর ধরে সেই জমির কোনো শস্য আমাকে দেয় না, নিজেই সমস্ত শস্য আত্মসাৎ করে নিচ্ছে। এখন আবার জমি তোমার নামে সই করে দেব মানে? আপনি হচ্ছেন গ্রাম প্রধান, আপনার সম্পত্তি শেষ নেই। তার থেকে আমাদের একটুখানি দিলে কম পড়ে যাবে না আপনার? এখানে মাঠ ভর্তি মানুষজন আছে। এর মাঝখানে যদি আমি আপনার গায়ে হাত তুলি, ব্যাপারটা কিন্তু একদমই ভালো দেখাবে না। সবুজ খান নিজের ক্ষোভ সংযত করতে না পেরে সুভাষের গালে এক চড় মারে। সেই দিকটাতে রান্নার কাজ হচ্ছিল বলে মানুষজন খুবই কম ছিল। সবুজ খান সুভাষকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, আমার খেয়ে আমার পরে আবার আমার গায়ে হাত দেওয়ার কথা বলছিস? তুই যদি আমার গায়ে হাত দিস, আমার গ্রামের লোকেরা কি বসে থাকবে? তোকে মেরে এখানেই সমাধি দিয়ে দেবে। আজ এখানে একটা শুভ অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠান যদি কোনো কারণে তোর জন্য নষ্ট হয়, তাহলে আমি জুতার মালা গলায় পরিয়ে তোকে এই গ্রাম থেকে বিদায় করব। এই বুড়ো। কথাটা বলে সুভাষ তেড়ে এলো সবুজ খানের দিকে। সবুজ খানের পাঞ্জাবির কলার টেনে ধরে সুভাষ। তখনই সেখানে কাকতালীয়ভাবে এসে উপস্থিত হয় সোম। তার হাতে গামলা ভর্তি গরুর দুধ। সোমের হাত থেকে সব দুধ মাটিতে পড়ে যায়। সোম ছুটে গিয়ে সুভাষকে আলাদা করে ফেলে সবুজ খানের থেকে। সুভাষকে মাটিতে ফেলে এলোপাথারি মারতে থাকে সোম। চুলায় জ্বলতে থাকা জ্বলন্ত কাঠ তুলে সুভাষের মুখের কাছাকাছি ধরে সোম হুঙ্কার দিয়ে বলে, কত বড় সাহস তোর! তুই আমার সামনে আমার চাচার গায়ে হাত দিবি? তার আগে তোর এই হাত আমি পুড়িয়ে শেষ করে দেব। এই বলেই সোম জ্বলন্ত কাঠটা চেপে ধরে সুভাষের হাতের উপর। সুভাষ ব্যথায় চিৎকার করে ওঠে।
গ্রামের মানুষ এমন চিৎকার শুনে সেখানে এসে উপস্থিত হয়। ভিড় জমে যায় আশপাশে। শাহিদ ও বিপাশা ভিড়ের মাঝখান থেকে ঘটনাস্থলের ভেতরে ঢুকে যায়। অপরিচিত একটা ছেলেকে মারতে দেখে বিপাশা বলে, এখানে একটি শুভ অনুষ্ঠান হচ্ছে সম, একজন মানুষ খেতে এসেছে আর তুমি তার সাথে এরকম ব্যবহার করছো কেন? ও খেতে আসেনি। অনুষ্ঠানটা নষ্ট করিস না সোম, ফুফা, এখানে অনেক মানুষ আছে। কেন আমি থামতে বলবো ওকে? তুমি আমার আপন হয়ে যে কাজটা করতে পারোনি, সমু একটা কাজের লোক হয়ে সেই কাজটা করেছে। এই সুভাষ আমার জমি দখল করে নিয়েছে, তুমি পেরেছো সেটা আমাকে ফেরত দিতে? এটা একটা ব্যক্তিগত বিষয়, আমরা বাড়িতে গিয়ে বিষয়টা আলোচনা করি। ও আমার গায়ে পাবলিক প্লেসে হাত তুলেছে, তোমার কাছে এটা ব্যক্তিগত বিষয় মনে হচ্ছে? তোমাদের খাইয়ে পড়ে আজ আমাকে এই শুনতে হচ্ছে? তোমার তো উচিত ছিল যখন এই সুভাষ আমার পাঞ্জাবি কলার টেনে ধরেছিল তখন ওর হাতটা কেটে ফেলার করতে পেরেছো তুমি? সাইদ কোনো জবাব দিতে পারলো না, মাথা নিচু করে কেবল শুনল। সোম সুভাষকে সবুজ খানের পায়ের উপরে ফেলে পিঠে জ্বলন্ত কাঠটা চেপে ধরে। পিঠের পোশাকটা পুড়ে পিঠের তাপ লাগতেই সুভাষ চেঁচিয়ে বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমার পিঠ পুড়ে যাচ্ছে। আগে তুই সবুজ খানের পা ধরে ক্ষমা চাইবি, আর ওই জমিটা আগামীকাল থেকে ছেড়ে দিবি, বল, না হলে তোর কোনো মুক্তি নেই। সোমের কথা মেনে সুভাষ সবুজ খানের পা ধরে ক্ষমা চাইতে থাকে। সবুজ খানের হাতের ইশারায় সুভাষকে চলে যেতে বলতেই সুভাষ ছুটে পালিয়ে যায় সেখান থেকে। সোমের কাঁধে হাত রেখে গর্ববোধ করে সবুজ। সবাইকে উদ্দেশ্য করে বলে, এই ছেলেটাকে আপনারা সবাই দেখে রাখুন কিভাবে সে অন্যায়ের প্রতিবাদ করছে। আমার পর ওই বোধ হয় আপনাদের সাহায্য করবে, অন্যায়ের প্রতিবাদ করবে। এই লোফারটার জন্য আপনারা ঠিকমতো খেতে পারেননি, দয়া করে আপনারা নিজেদের খাবার গ্রহণ করুন। উপস্থিত সবাই সোমের নামে জয়ধ্বনি করতে করতে নিজেদের খাবার গ্রহণ করতে চলে যায়। সাইদ ও বিপাশা এক পাশে গিয়ে বলা বলি করে, বিপরীত হয়ে গেল, তোকে আমি কতবার বারণ করলাম সুভাষকে আজ আনিস না, তবুও নিয়ে এলি, হাটে হাড়ি ভাঙলো, এবার শান্তি পেয়েছিস তো তুই? আমি তো ভেবেছিলাম এই আধা বুড়োটা সম্মানের লোভে সই করে দেবে, এখানে যে ওর বদলে সোম এসে বুড়োকে বাঁচিয়ে পুরো গ্রামের সামনে হিরো হয়ে যাবে তা তো জানতাম না। এই জন্য বলি, মায়ের কথা শোন, যত আমরা সোমকে খারাপ প্রমাণ করে চেষ্টা করছি ততই ও সবার সামনে আরও ভালো হয়ে যায়। ওর কপাল ভালো, এবার আর কোনো রিস্ক নেব না, একদম জানে মেরে দেব। হ্যাঁ, ঠিকই বলেছ, ওকে রাস্তা থেকে সরানো অনেক দরকার। প্রিয়ন্তী ঘরে বসে কাঁদছে। আজ সুভাষের যে রূপ সে দেখেছে কিছুতেই সেই রূপটা বিশ্বাস করতে পারছে না। ভালোবাসার মানুষটা এভাবে সকলের সামনে বয়স্ক একজন মানুষের গায়ে হাত তুলতে পারে। যদি সে আগে জানতে পারতো তাহলে সুভাষকে ভালোবাসার মতো দুঃসাহস করতো না। প্রিয়ন্তী যখন ঘরে বসে কান্না করছিল তখনই প্রিয়ন্তীর ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সোম। কান্নার শব্দ শুনে থেমে গিয়ে পর্দার ফাঁক দিয়ে প্রিয়ন্তীর দিকে তাকায় একবার সোম। একটা ফটো ফ্রেম উল্টো করে নিয়ে কাঁদছিল বলে ছবিটা স্পষ্ট দেখতে পেল সোম। 5 সেকেন্ড ছবিটার দিকে তাকিয়ে থাকার পরে ছেলেটাকে চিনতে অসুবিধা হলো না সোমের। প্রিয়ন্তীকে সেদিন কলেজ থেকে নিয়ে আসার সময় এই ছেলেটার সাথেই প্রিয়ন্তী কথা বলছিল। আবার এই ছেলেটাই আজকে গ্রামবাসীর সামনে সবুজ খানের গায়ে হাত দিয়েছে। সোম ঘরের ভেতরে ঢুকে জড়তা নিয়ে প্রিয়ন্তীকে ডাকলো, আপামনি, আপনার সাথে আমার একটু কথা আছে। সোমের ডাক শুনে প্রিয়ন্তী ঘাবড়ে যায়। তড়িঘড়ি করে ফটো ফ্রেমটা লুকিয়ে ফেলে চোখের জল মুছে সোমের দিকে তাকিয়ে মুচকি হেসে জবাব দেয়, হ্যাঁ ভাই বল। সেদিন আপনাকে আমি একটা ছেলের সাথে দেখেছিলাম কলেজের সামনে, সেই ছেলেটাই কি আজ গ্রামবাসীর সামনে কাকে অপমান করেছে? হ্যাঁ। আপনি কি তাকে ভালোবাসেন? আরে না। তাহলে কাঁদছেন কেন? আসলে আমার প্রিয় একজন মানুষের জন্য বাবার এত বড় অপমান হলো, এই জন্য কান্না পাচ্ছে। সেদিন আপনি আমাকে বলেছিলেন কাকতালীয়ভাবে সুভাষের সাথে আপনার দেখা হয়েছিল, কিন্তু আমার যতদূর মনে হয় আপনারা দুজন দুজনকে ভালোবাসেন। একজন প্রিয় মানুষের দ্বারা আরেকজন প্রিয় মানুষ আঘাতপ্রাপ্ত হলে এভাবে ভেঙে পড়ে না কেউ, যদি না সে তাকে ভালোবাসে। আপামনি, আমার থেকে কিছু লুকাবেন না দয়া করে। সোমের দেওয়া সান্ত্বনায় কান্নায় ভেঙে পড়ল প্রিয়ন্তী। মিথ্যে কথা সে একদমই বলতে পারে না। তখনই পাশ দিয়ে যাচ্ছিল বিপাশা।
সোম ও প্রিয়ন্তীর কথোপকথন শুনতে দরজায় আড়ি পাতে। প্রিয়ন্তী কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলে, আমি এমন একজন মানুষকে ভালোবাসলাম যে অন্য কোনো মানুষদের সম্মান করতে পারে না। আমার রেজাল্ট ভালো হওয়ার জন্য বাবা যখন আমাকে বলেছিল তার থেকে যে কোনো উপহার চেয়ে নিতে, আমি ভেবেছিলাম সুভাষকে চেয়ে নেব। ভাগ্যিস আমি তখন বাবার কাছে সুভাষের ব্যাপারে কোনো কথা বলিনি, না হলে মেয়ে হিসেবে আমি কখনোই বাবার সামনে দাঁড়াতে পারতাম না। এখানে আপনার কোনো দোষ নেই আপামনি। আজকালকার অনেক ছেলে সুন্দরী মেয়েদের সাথে প্রেম করার জন্যে নিজেদের আসল রূপটা লুকিয়ে রাখে। ভাগ্যিস সুভাষের আসল রূপটা আপনার কাছে বিয়ের আগে প্রকাশ পেয়েছে, না হলে তখন অনেক দেরি হয়ে যেত। আজ সকালবেলা সবাই ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়েছে। সোম সবাইকে চা পরিবেশন করছে। সবাই তৃপ্তি করে সেই চা পান করছে। তখনই সেখানে সুভাষ প্রবেশ করে। হাতে একটা দলিল নিয়ে উপস্থিত হয় খান বাড়িতে। উপস্থিত সবাই ভেবে নেয় সুভাষ আজকে আবার হুমকি দিতে এসেছে, তাই দারোয়ান ডেকে বাড়ি থেকে বের করে দিতে বলে সুভাষকে। সুভাষ সবাইকে বিস্মিত করে দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে সর্বপ্রথম সবুজ খানের পা জড়িয়ে ধরে ক্ষমা চায়। আমার ভুল হয়ে গেছে চাচা যান। আমি নিজের রাগ সংযত করতে না পেরে আমার বাবার সমতুল্য একজন মানুষের গায়ে হাত তুলেছি। আমি আমার কাজের জন্য সত্যি অনেক লজ্জিত। কাল আমি বাধ্য হয়ে ক্ষমা চাইলেও আজ আমি আপনার কাছে মন থেকে ক্ষমা চাইতে এসেছি। আমাকে ক্ষমা করে দিন। সবুজ খানের পা জড়িয়ে ধরে কথাটা বলে সুভাষ। তারপরে একটা দলিল এগিয়ে দেয় সবুজ খানের দিকে। সেখানে লেখা, এই জমির উপরে কোনো হস্তক্ষেপ নেই সুভাষের। সবুজ খান উদার মনের মানুষ। সুভাষ এইভাবে ক্ষমা চাইছে দেখে তিনি অবিলম্বে তাকে ক্ষমা করে দেন। তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো, আমার কাছে ক্ষমা চাইছো, তখন আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তবে এই ধরনের কাজ তুমি আর ভবিষ্যতে করবে না। হ্যাঁ, অবশ্যই আপনার কথা আমার মনে থাকবে। সুভাষ যখন ক্ষমা চেয়ে খানবাড়ি থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়, তখন তার নজর আটকে যায় প্রিয়ন্তীর উপর। প্রিয়ন্তীকে এই বাড়িতে দেখেই সুভাষ অনেক আশ্চর্য হয়ে বলে, প্রিয়, তুমি এখানে? আমি এই বাড়ি ও সবুজ খানের বড় মেয়ে প্রিয়ন্তী। গতকাল তুমি আমার ব্যবহার দেখে আমাদের সম্পর্ক নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছো তা আমি বুঝতে পেরেছি। কোনো মেয়ে প্রেমিকের এমন হিংস্র ব্যবহার মেনে নিতে পারবে না। যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও। সম্পর্ক মানে? প্রিয়ন্তী, এই ছেলের সাথে তোর কিসের সম্পর্ক? সুভাষের কথার প্রেক্ষিতে সবুজ খান প্রশ্ন করে প্রিয়ন্তীকে। প্রিয়ন্তী লজ্জায় তার সম্পর্কের কথা প্রকাশ করতে পারে না। তখন সোম এগিয়ে এসে বলে, আপামনি ও সুভাষ একে অপরকে অনেক ভালোবাসে। আপামনি আপনাকে সুভাষের কথা জানাতে চেয়েছিল, কিন্তু সুভাষের এমন আচরণের কারণে সে আপনাকে জানাতে সাহস করেনি। কি প্রিয়ন্তী, তুমি তোমার আর সুভাষের সম্পর্কের কথা ভুলে যাও। আমার এই জীবন থাকতে আমি এরকম একটা লম্পট ছেলের হাতে তোমাকে কখনোই তুলে দেব না। উপস্থিত সবাই বুঝতে পারে দুটি মানুষের মনের অবস্থা। বিপাশা এগিয়ে এসে তখন সবুজ খানকে উদ্দেশ্য করে বলে, দুলাভাই, কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায় তাহলে তো তাকে ক্ষমা করে দেওয়া উচিত। সুভাষ যখন ওর ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, আমার মনে হয় ওদের বিয়েতে আপত্তি করা আমাদের ঠিক হবে না। তাছাড়া প্রিয়ন্তীর মনের অবস্থাটাও আপনার বোঝা উচিত। আমারও তাই মনে হয় চাচা। আপনি একবার ভেবে দেখুন আপামনির ভবিষ্যতের কথা। আপামনি আপনার মুখের উপরে কোনো কথা না বললেও মনে মনে ঠিকই কষ্ট পাবে। আপনিও সহ্য করতে পারবেন না আপামনির কষ্ট। আমার মেয়ের জীবনের সিদ্ধান্তের ব্যাপারে আমি কারুর কোনো মতামত শুনতে চাই না। আমি যা ঠিক করব তাই হবে। কথাটা বলে প্রস্থান করে সবুজ খান। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সবাই দরজা ধাক্কা দিলেও সবুজ খান দরজা খুলবে না বলে জানায়। গোটা একদিন এক রাত দরজা খোলে না সবুজ খান। একদম না খেয়ে থাকে। তাই বাবার সিদ্ধান্তকে চূড়ান্ত হিসাবে মেনে নেয়। পরদিন সকালে প্রিয়ন্তী দরজা ধাক্কা দিয়ে বলে, বাবা, আমি তোমার সিদ্ধান্ত মেনে নিয়েছি। তুমি জানো তোমার মেয়ের কাছে তোমার মতামতের গুরুত্ব কতটা। দরজা খোলো বাবা, না খেয়ে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। প্লিজ বাবা, দরজা খোলো। প্রিয়ন্তীর কথা শুনে দরজা খুলে বেরিয়ে আসে সবুজ খান। প্রিয়ন্তীর ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে হেসে জানায় তার পাল্টে ফেলা মতামতের কথা।
আমি তোর সুখের কথা ভেবে সুভাষকে জামাই হিসাবে গ্রহণ করে নিয়েছি। তুই খুশি থাকলেই আমিও ভালো থাকবো। তোর ভালোবাসাও আমার কাছে ঠিক ততটাই প্রাধান্য পাবে যতটা আমি তোকে ভালোবাসি। বাবা, সত্যি বলছো তুমি? এই বলে প্রিয়ন্তী জড়িয়ে ধরে সবুজ খানকে। সোম খুশিতে ঢোল বাজাতে থাকে। সবুজ খানের মতামতে সবাই খুশি হয়। সোম নাচতে নাচতে বলে, তাহলে বিয়ের আয়োজন করি কাকা। তার বলতে, তবে আগে আমি সুভাষদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব, তারপরে ধুমধাম করে আমার মেয়ের বিয়ে দেব। আশেপাশে সব গ্রামে আমি নিমন্ত্রণ করে দাওয়াত দেব। আমার মেয়ের বিয়ে আয়োজনের কোনো কমতি রাখবো না, সবাইকে দেখিয়ে তাক লাগিয়ে দেব একেবারে। প্রিয়ন্তীর বিয়ের আয়োজনে কোনো কমতি নেই। সম্পূর্ণ এলাকা উৎসবে আনন্দে সেজে উঠেছে প্রিয়ন্তীর বিয়ে উপলক্ষে। এলাকার সবাইকে খাওয়ানোর পর্ব শেষ করে এখন সবাই অপেক্ষা করছে বরযাত্রী আসার জন্য। বিয়ের বরযাত্রীর আসার কথা 2টোর সময়, কিন্তু সময় গড়িয়ে 3টে বেজে গেছে, কিন্তু এখনো বরযাত্রীদের আসার কোনো নাম নেই। তাই চিন্তিত হয়ে সবুজ খান সুভাষের নাম্বারে কল করতে থাকে। সুভাষ সবুজ খানের কল রিসিভ করে না। রাস্তায় আছে ভেবে আরো অনেকক্ষণ সময় অপেক্ষা করতে থাকে কনে পক্ষ, কিন্তু রাত 8টা বেজে গেলেও বরযাত্রীর আসার কোনো নাম নেই। সবুজ খান বাধ্য হয়ে শাহিদ ও সোমকে সাথে নিয়ে সুভাষদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়ে সবাই দেখে বর বেশে সুভাষ তার গুন্ডা বন্ধুদের সাথে ব্যস্ত আছে মদ্যপান করতে। সবুজ খান সুভাষের এমন রূপ দেখে হতবাক হয়ে বলে, তুমি না ভালো হয়ে গিয়েছিলে সুভাষ? আমার মেয়েটা কনে সাজে তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি এখানে বন্ধুদের সাথে মদ পান করছো। আমি কি করব না করব সেটা কি আপনার কাছে জিজ্ঞাসা করে করব নাকি? সেদিন আপনি আমাকে অনেক মেরে রক্তাক্ত করে দিয়েছিলেন। আমার শরীরে এখনও সেই মারের পোড়া দাগগুলো রয়েছে। আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য ভালো সেজে আপনার মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এখন সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে আপনার প্রতিশোধ আমি সম্পূর্ণ করলাম। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। আপনার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে, পুরো গ্রাম দেখবে আর হাসবে, মজাই আলাদা। সবুজ খান রেগে গিয়ে সুভাষের গায়ে হাত তুলতে গেলে এগিয়ে এসে শাহিদ তার হাত ধরে ফেলে। চিন্তিত মুখে বলে, ফুফা, আপনি এটা কি করেছেন? যা করবেন ভেবে করবেন। ওদিকে আপনার মান সম্মান সব ধুলোয় মিশে যাচ্ছে। তার উপরে প্রিয়ন্তী যদি জানতে পারে সুভাষ বিয়ে করবে না, তখনও অনেক কষ্ট পাবে। ওর কথা একবার ভাবুন। আপনি একটা কাজ করুন, সুভাষের কাছে ক্ষমা চান, তারপর ওকে নিয়ে চলুন। এসব কি বলছেন আপনি? ওর মতো অমানুষের কাছে কাকা কেন ক্ষমা চাইবে? ক্ষমা চাইলে তো ঘরের ভিতরে থাকবে, কেউ জানতেই পারবে না। যদি ক্ষমা না চায় তাহলে ফুফার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আর প্রিয়ন্তীর কি হবে ভেবেছ? ও অনেক কষ্ট পাবে। শুধু ক্ষমা চাইলে হবে না, সবুজ খানের সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। তারপর আমি বর বেশে ওই বাড়িতে প্রবেশ করব আর প্রিয়ন্তীকে বিয়ে করব। সবুজ খান নিজের মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে সুভাষের কথায় রাজি হয়। নতজানু হয়ে বসে ক্ষমা চায় সুভাষের কাছে। নিজের মেয়ের বিয়ে প্রস্তাব রাখে সবুজ খান। তা দেখে হাসতে থাকে সুভাষ। তবে সুভাষ পরে বেঁকে বসতে পারে এই ভেবেই সবুজ খান সুভাষকে শর্ত দেয়, তোমার সাথে আমার মেয়ের বিয়ে হওয়ার পরই আমি দলিলে সাইন করে তোমার নামে সমস্ত সম্পত্তি লিখে দেব। তোমার মতো সাপকে আমি বিশ্বাস করি না। যদি পরে তুমি বেঁকে বসো, পরে যদি আপনি বেঁকে বসেন, তুমি সবুজ খানকে জানো না, সে একবার যে কথা দেয় সেই কথা রাখে। আমি কথার খিলাপ করি না। সবুজ খানের কথায় সুভাষ রাজি হয়ে যায়। সমস্ত বরযাত্রীদের নিয়ে বিয়ের আসরে উপস্থিত হয়। বিয়ে পড়ানোর জন্য কাজী সাহেব অনেকক্ষণ বসেছিল। বরযাত্রী যেতেই বিয়ের কাজ শুরু করলো। সুভাষের কবুল বলার পর প্রিয়ন্তীর কাছে যায় কাজী সাহেব। প্রিয়ন্তী যখন কবুল বলতে যাবে ঠিক তখনই সোম প্রিয়ন্তীকে উদ্দেশ্য করে বলে, আপামনি, আপনি কবুল বলবেন না? আপনার 3বার কবুল বলার জন্য আপনার জীবনের পাশাপাশি আপনার বাবার, আপনার বোনের, এই গোটা খানবাড়ির জীবন শেষ হয়ে যাবে। মানে কি বলছো কি সোম? সোম নিজেকে সামলাতে না পেরে সমস্ত ঘটনা প্রিয়ন্তীকে খুলে বলে। সমস্ত ঘটনা শোনার পর প্রিয়ন্তী বিয়ের সমস্ত কাগজপত্র ছিঁড়ে ফেলে দেয়। সুভাষের সামনে দাঁড়িয়ে বাজখাই গলায় বলে, তুমি কি বিয়ে ভাঙবে? আমি এই বিয়ে ভেঙে দিলাম। তোমার মতো একটা নীচ ছেলের সাথে আমি কখনোই সংসার করব না। কে কোথায় আছো?
ওকে মারতে মারতেই বাড়ি থেকে বের করে দাও, আমি ওর মুখ দেখতে চাই না। প্রিয়ন্তীর কথা মতো সবাই সুভাষকে মারতে থাকে। সুভাষের সাথে আসা লোকেরা সবাই ভয়ে পালিয়ে যায় সেখান থেকে। বাড়ির সমস্ত কাজের লোকেরা একত্রিত হয়ে সুভাষকে মারতে মারতে মেরে ফেলে। তারপরে সুভাষকে দূরে ফেলে দিয়ে আসে। প্রিয়ন্তী কাঁদতে কাঁদতে সবুজ খানকে জড়িয়ে ধরে বলে, যে নিজের স্বার্থের জন্য আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, স্বার্থ ফুরিয়ে গেলে আমাকে ফেলে দিতেও তার 1 মিনিটও লাগবে না বাবা। আর যদি তুমি আমাকে নিজের সব দিয়ে ওর হাতে তুলেও দিতে, তাহলেও আমি কখনোই সুখে থাকতে পারতাম না বাবা, কষ্টেই থাকতাম। তোমাদের কষ্ট দিয়ে আমি সুখী কিভাবে হব? খান বাড়িতে রাতে ঘুমানোর আগে সবাই দুধ খেয়ে ঘুমোয়, তাই সবার ঘরে 1 গ্লাস করে দুধ পৌঁছে দেওয়া হয়, বিশেষ করে ছেলে মেয়েদের ঘরে। আজ রাতে সবার জন্য দুধ গরম করছে সোম। পাশে দাঁড়িয়ে এক কাজের মহিলা তরকারি গরম করছিল। সোমের দুধ গরম করা শেষ হয়ে গেলে গ্লাসে ঢেলে প্রতি গ্লাসে 1 চামচ চিনি মিশিয়ে দেয়। তারপর প্রতি ঘরে ঘরে দুধ পৌঁছে দিতে যায়। বাড়িতে সবার ঘর আলাদা। প্রিয়ন্তী ও প্রিয়াঙ্কার ঘর উপরে বলে টেবিলের ওপর দুজনের গ্লাস রেখে অন্যদের ঘরে দুধ দিয়ে আসতে যায়। সেই সুযোগে বিপাশা প্রিয়ন্তীর দুধের গ্লাসে কিছু একটা মিশিয়ে দেয়। সোম নিচে এসে গ্লাস দুটি নিয়ে উপরে চলে যায়। প্রিয়াঙ্কার ঘরে দিয়ে চলে যায় প্রিয়ন্তীর ঘরে। আজ পূর্ণিমার রাত। এই রাতে প্রিয়ন্তীর থাকার কথা ছিল তার স্বামীর সাথে বাসর ঘরে। সে নিজের ভাগ্যের কথা চিন্তা করে অস্থির হয়ে ওঠে। তখন সেখানে সোম গিয়ে দুধের গ্লাস প্রিয়ন্তীর হাতে দিয়ে বলে, আপামনি এত ভাববেন না, যা হওয়ার ছিল হয়ে গেছে। দুঃস্বপ্ন ভেবে সেটা ভুলে যান। এখন আর চাইলে তো নিজের ভাগ্য পাল্টাতে পারবেন না, তাই এসব ভেবে কষ্ট পেয়ে লাভ নেই। আমি কি ভাবছি জানো? আমি ভাবছি আমি কত বোকা। একটা ছেলে আমাকে গুটি করে আমার বাবার সমস্ত সম্পত্তি দখল করার জন্য উঠে পড়ে লেগেছিল, আর আমি তার ফাঁদে পা দিয়েছিলাম, ওকেই ভালোবেসেছিলাম। আমি এত বড় ভুল করলাম কিভাবে? আপামনি আপনি মোটেও বোকা না, আপনার কোনো দোষও নেই। সবাই ভাবে আপনি বোকা, সহজ সরল, এর জন্য তারা আপনাকে গুটি হিসাবে ব্যবহার করে। আপনি সঠিক সময় প্রমাণ করে দিয়েছেন আপনি বোকা নন। বোকা হলে কখনোই সুভাষের সাথে বিয়েটা ভেঙে দিতে পারতেন না। রাত কম হলো না, তুমি জেগে আছো কেন? এতক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে, তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। আপামনি আপনি তো দুপুরের পর কিছু খাননি, আপনার মনের অবস্থা আমি কিছুটা হলেও বুঝতে পারছি, তাই আপনাকে খাওয়ার জন্য জোর করব না। তবে এই গ্লাসটা শেষ করবেন, ভেবে নেবেন ছোট ভাইয়ের আবদার পূরণ করতেই হবে। ঠিক আছে, তুমি এখন যাও। প্রিয়ন্তীর সম্মতির কথা জেনে সোম প্রিয়ন্তীর কক্ষ ত্যাগ করে নিজের কক্ষে চলে যায় ঘুমানোর উদ্দেশ্যে। প্রিয়ন্তীর সমস্ত অতীত ভুলে যাওয়ার চেষ্টা করে ঘরের আলো নিভিয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করে। তখন ওর মনে পড়ে সোমকে সে কথা দিয়েছে দুধ খেয়ে ঘুমাবে। তারপরে কি হলো কেউ জানে না। ঘড়িতে সকাল 10টা বাজে, কিন্তু এখনো প্রিয়ন্তী ঘর থেকে বের হয় না। সবুজ খান মেয়েকে না দেখতে পেয়ে অস্থির হয়ে ওঠে। সকালের খবরের কাগজের সাথে চা পান করতে করতে সোমকে উদ্দেশ্য করে বলে, প্রিয়কে কোথাও দেখতে পারছি না কেন? প্রতিদিন তো এই সময় ও এখানে থাকে। কালকে একটা ঘটনা ঘটে গেল, মনের উপর একটু প্রভাব তো পড়বেই। রাতে যখন দুধ দিতে গিয়েছিলাম তখন তো জেগেছিল, দেরি করে ঘুমানোর জন্যই হয়তো দেরি করে ঘুম থেকে উঠবে, তাই আজকে আমি আপামনির ঘরে ডাকতে যাইনি। হ্যাঁ, আমিও কিভাবে ভুলে গেলাম কালকের ঘটনাটি। সোমো, তুমি যাও, প্রিয়ন্তীকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে এসো। প্রিয় যাতে কিছুতেই একা অনুভব করতে না পারে সেটা দেখা আমাদের দায়িত্ব। সকালের নাস্তার পর তুমি নিজ দায়িত্বে প্রিয়ন্তীকে পুরো গ্রাম ঘুরিয়ে নিয়ে আসবে। আচ্ছা, তাই করব। কথাটা বলেই সোম চঞ্চল পায়ে এগিয়ে যায় প্রিয়ন্তীর ঘরে। ঘরের দরজা ভেজানো ছিল। হালকা ধাক্কা দিতেই দরজা খুলে গেলে ভেতরের পরিস্থিতি দেখে সোম বাকরুদ্ধ হয়ে যায়। ফ্যানের সাথে ওড়না পেঁচানো, প্রিয়ন্তীর দেহ ফ্যানের সিলিংয়ে ঝুলছে। দৃশ্যটি দেখে সোম নড়াচড়া করার মতো শক্তি হারিয়ে ফেলল। সোমের গলা শুকিয়ে এলো। সামনের দিকে না এগিয়ে ড্রয়িং রুমে গিয়ে চিৎকার করে বলে ওঠে, প্রিয়ন্তী আপামনির ফ্যানের সাথে দেহটা ঝুলছে। কি? অতঃপর সবাই ছুটে গেল প্রিয়ন্তীর ঘরের দিকে। সবুজ খান প্রিয়ন্তীর অবস্থা দেখে আঁতকে উঠলেন। সে নির্বাক হয়ে যায়। প্রিয়াঙ্কা ছুটে গিয়ে প্রিয়ন্তীর ঝুলন্ত পা ধরে কাঁদতে কাঁদতে বলে চলেছে, আপু, আপু আমার সাথে কথা বল,
তোর দেহটা এভাবে ফ্যানের সাথে ঝুলছে কেন? গলায় দড়ি দেওয়ার কারণ প্রিয়াঙ্কার অজানা নয়, তবুও সে বোনকে হারানোর ভয়ে এভাবে আকুতি মিনতি করে চলেছে। প্রিয়াঙ্কার কথা শুনে উপস্থিত সবার মনে পড়ল প্রিয়ন্তীর কথা, তার দেহটা এখনো ঝুলছে সেটার কথা। সবাই ধরাধরি করে প্রিয়ন্তীকে ফ্যান থেকে নামালো। সম্পূর্ণ গ্রামে ছড়িয়ে পড়ল প্রিয়ন্তীর গলায় দড়ি দেওয়ার কথাটি। পুলিশও হাজির হলো সেখানে। প্রিয়ন্তীর মৃতদেহটি পর্যবেক্ষণ করে পুলিশ জানায়, স্যার, আপনার মেয়ের গলায় দড়ি দিয়ে মারা গেছে। আপনি কি ম্যাডামকে ময়না তদন্তের জন্য আমাদের সাথে পাঠাবেন? ময়না তদন্ত কেন করা হয়? মৃত মানুষের মৃত্যুর কারণ জানতে। এখানে যেহেতু আমরা জানি পিয়ন্তীর মৃত্যু হয়েছে গলায় দড়ি দেওয়ার কারণে, তাই আমার মনে হয় না ময়নার তদন্তের কোনো প্রয়োজন আছে। ঠিক আছে, এক্ষেত্রে আপনি কি কাউকে দোষী হিসাবে মনে করেন? সবুজ খান নিজের মেয়ের মৃত্যু দেখে আর কথা বলতে পারছে না। প্রিয়াঙ্কা শুনতে পেল গ্রামবাসীদের কথা। গ্রামবাসীরা নিজেদের মধ্যে বলাবলি করছে, আমার মনে হয় কালকে যে পিয়ন্তীর বিয়ে ভেঙে গেছে, মেয়েটা এই বিয়ের ভাঙার ধাক্কাটা নিতে পারেনি, এই জন্য গলায় দড়ি দিয়ে মরে গেছে। শুনেছিলাম পিয়ন্তীর সাথে সুভাষের সম্পর্ক আছে, সেটা গ্রাম প্রধানের মেয়ের বিয়ে ঠিক করেছিল। শেষে ছেলে বেঁকে বসেছে, তাকে সম্পত্তি লিখে দিতে হবে, না হলে মেয়েকে বিয়ে করবে না। গ্রাম প্রধান রাজি হলেও তার মেয়ে রাজি হয় না, তাই পিয়ন্তীর বিয়ে ভেঙে গিয়েছিল। মনে হয় ভালোবাসার মানুষের কথা ভেবে নিজেও গলায় দড়ি দিয়েছে। গ্রাম প্রধানের সম্পত্তির অভাব আছে, তার দুটি মেয়ে, ভাগাভাগি করে দুজনের নামে সম্পত্তি লিখে দিলেই তো হতো। এমনিতেই বিয়ের পর সমস্ত সম্পত্তি তো মেয়েরাই পাবে। গ্রামবাসীদের কথা শুনে প্রিয়াঙ্কা চমকে ওঠে। গতকাল বিয়েতে ঝামেলা হবে এজন্য সবুজ খান তাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। বিপাশা তখন পুলিশকে উদ্দেশ্য করে বলে, এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, আমাদের বাড়ির কাজের লোক। এই ছেলেটা প্রিয়ন্তীর সাথে আটার মতো লেগে থাকে। ও কিছু একটা বলেছে, এই জন্য নিশ্চয়ই প্রিয়ন্তী আত্মহত্যা করছে। অফিসার, আপনি এই ছেলেটাকে থানায় নিয়ে গিয়ে 2 ঘা দিন, দেখবেন সত্যিটা গড়গড় করে বলে দেবে। সবুজ খান ও প্রিয়াঙ্কা সোমের হয়ে প্রিয়ন্তীর মৃত্যুর জন্য কোনো প্রতিবাদ করতে পারল না। পুলিশ সোমের কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে থানায় নিয়ে গিয়ে মারতে থাকে। প্রচন্ড মারার পরেও সোম নিজের দোষ স্বীকার করে না, তাই পুলিশ হাল ছেড়ে দেয়। প্রিয়ন্তীর লাশ দাফনের পরে থানাতে এসে উপস্থিত হয় সবুজ খান। গ্রাম প্রধান বলে আলাদা তার একটা ক্ষমতা রয়েছে। সবুজ খান সবার প্রথমে লকআপের তালা খুলে সোমের কাছে গিয়ে বসে, তারপর বলে, তোকে আমি ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি সোম। আচ্ছা, তুই গত রাতে সবার শেষে পিয়ন্তীর সাথে দেখা করেছিলি, তখন অস্বাভাবিক কিছু দেখতে পাসনি? না, আপামনি মন খারাপ করে জানালার পাশে বসেছিল। আমি দুধের গ্লাসটা দিয়ে তাকে বলেছিলাম খেয়ে ঘুমিয়ে পড়তে, যা হয়েছে মেনে নিতে। তারপর সে আমাকে ঘুমোতে যেতে বলল, আমিও ঘুমোতে গেলাম। সকালে আপনি আমাকে বলার পরে আমি আপামনির ঘরেতে গিয়েছিলাম। ওসি সাহেব, আপনি সোমকে ছেড়ে দিন। সোমর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু স্যার, আপনাকে যা বলার আমি বলে দিয়েছি। যেহেতু আমার কোনো অভিযোগ নেই, তাই আপনি ওকে ছাড়তে বাধ্য। গ্রাম প্রধানের কথা শুনে পুলিশ বাধ্য হয়ে সোমকে ছেড়ে দিল। সোমকে নিয়ে বাড়িতে প্রবেশ করলে সোমকে দেখে রেগে যায় প্রিয়াঙ্কা। ড্রয়িং রুমে প্রিয়ন্তীর ছবি নিয়ে বসে কাঁদছিল প্রিয়াঙ্কা। সোমকে দেখা মাত্রই উঠে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলে, বাবা, এই ছেলেটা আমাদের বাড়িতে কি করছে? নিশ্চয়ই পুলিশের হাত থেকে পালিয়ে এখানে এসেছে, তাই না? তুমি এক্ষুনি ওকে পুলিশের হাতে তুলে দিয়ে এসো। না প্রিয়াঙ্কা, আমি থানায় গিয়ে সোমকে ছাড়িয়ে নিয়ে এসেছি। পিয়ন্তি আত্মহত্যা করেছে, এখানে কারো দোষ নেই। মানুষ পিয়ন্তিকে বঞ্চিত করতেই পারে, তাই বলে বাধ্য করেনি। সুভাষ ভাইয়ের সাথে আপুর বিয়েটা ভেঙেছে কার জন্য বাবা? এই সোম আপুকে সত্যিটা জানিয়ে দিয়েছিল। আমাকে একটা কথা বলো, তোমার এই সম্পত্তি তোমার অবর্তমানে 2 ভাগ হবে, একটা আমার, একটা আপুর। পরে যেহেতু তোমার সম্পত্তিটা ভাগ করে তুমি আমাদেরকে দিয়ে দিচ্ছ, তাহলে প্রথম দিকে দিতে কি সমস্যা ছিল? এই ছেলেটা ভাঙসি দিয়ে বিয়েটা ভেঙে দিয়েছে। সুভাষ ভাইয়াকে আপু অনেক ভালোবাসতো, তাকে না পেয়ে আপু বাধ্য হয়ে আত্মহত্যা করেছে। তাহলে বলো, এখানে দোষটা কার? এই ছেলেটারই তো। আমি এত কিছু জানি না আর তোমাকে এর উত্তর দিতে পারবো না। সোম আগের মতো আমাদের বাড়িতেই থাকবে। ও আমার সন্তান। এক সন্তানের দায়ে আমি আরেক সন্তানকে জেলে পাঠাতে পারি না। সোম আমার বোনের খুনি। ও যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে কিছুতেই থাকবো না। আমি এই বাড়ি থেকে চলে যাব। কোথায় যাবে তুমি? আমার বাপের বাড়িতে তোমাকে কেউ রাখবে না।
আর তোমার শ্বশুর বাড়ির লোকেরা তো আমার বাড়িতে এসে থাকছে, আমারটা খাচ্ছে, তাদের নিজের বলতে কোনো বাড়ি নেই, তোমাকে কোথায় রাখবে? তারপরেও তুমি এই ছেলেটাকে বাড়ি থেকে বের করে দেবে না বাবা? তোমার কাছে আমার কোনো মূল্যই নেই। এই রাস্তার ছেলেটা এখন তোমার কাছে সব। ঠিক আছে? না, তোমার যেখানে খুশি তুমি সেখানে যেতে পারো। আলো গিয়ে অন্ধকার আসলে ঠিক তুমি আবার ফিরে আসবে। প্রয়োজনে আমি রাস্তায় থাকবো, তবুও আমি এই বাড়িতে আসবো না। না ছোট ম্যাডাম, আপনি এই বাড়ি থেকে কোথাও যাবেন না। আপনি আমার উপর অভিযোগ করে আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। চাচা আমাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে এনেছে, এই জন্য আমি চাচার কাছে কৃতজ্ঞ। এবার আমি ঠিক নিজের একটা ব্যবস্থা করে নেব। রাস্তাঘাটের অবস্থা ভালো না, আপনি বাড়ি থেকে বের হবেন না। সোমো, তুমি এই বাড়িতে থাকবে, এটা আমার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত যদি কেউ মেনে নিতেই অস্বীকার করে, তবে আমার বাড়ির দরজা তার জন্য বন্ধ। সোম তবুও অনেক আটকানোর চেষ্টা করে প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা সোমের বাধা উপেক্ষা করে হন হন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। প্রিয়াঙ্কা হাঁটতে হাঁটতে অনেকটা দূর এসে ক্লান্ত হয়ে পড়ে। তখন একটা গাছের নিচে আশ্রয় নেয়। বাবা ছাড়া তার কোনো গতি নেই, বাড়ি থেকে সে সহজে বের হয় না। কোথায় যাবে, কি করবেন, এসব ভাবতে ভাবতে প্রিয়াঙ্কা গাছের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙলে দেখতে পায় সূর্য অস্ত গেছে, চারপাশ অন্ধকার হয়ে এসেছে। ঘুটঘুটে অন্ধকারে প্রিয়াঙ্কা অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে বিপাশা ও শাহিদ প্রিয়াঙ্কাকে খুঁজতে বের হয়েছে। অনেক খোঁজার পর প্রিয়াঙ্কাকে ভীত অবস্থায় গাছের নিচে দেখতে পায়। বিপাশা ও শাহিদ প্রিয়াঙ্কার কাছে গেলে প্রিয়াঙ্কা আরো ভয় পায়। বিপাশা প্রিয়াঙ্কাকে আশ্বাস দিয়ে বলে, ভয় পেও না প্রিয়াঙ্কা, আমি তোমার মামি। এত রাস্তা খুঁজতে খুঁজতে অবশেষে তোমাকে পেলাম। তোকে আমি বুদ্ধিমতী মেয়ে ভেবেছিলাম, প্রিয়ন্তী থেকেও বেশি বোকা তুই। ওই ছেলেটাকে বাড়ি থেকে বের না করে নিজে বেরিয়ে আসলি। এখন কোথায় যাবি? বাড়িতে গিয়ে কথা হবে, চল। ওই ছেলেটাকে আমি একদম সহ্য করতে পারি না, তাই রাগের মাথায় বেরিয়ে এসেছি। আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। হুট করে এরকম সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না প্রিয়াঙ্কা। এইবার ওকে বের করতে আমরা ভালো একটা প্ল্যান করেছি, কয়েকদিন ওকে সহ্য করে নে। কিসের প্ল্যান? সেটা এখন এখানে বলা ঠিক হবে না। এই কাজটা তোকেই করতে হবে। এখন রাগ না করে বাড়িতে ফিরে চল। একবার সব সম্পত্তি আমরা দখল করে নিই। কাজ শেষ হলে এই প্রিয়াঙ্কাকেও আমাদের রাস্তা থেকে উপরে ফেলে দেব। প্রিয়াঙ্কাকে অনেক বুঝিয়ে শাহিদ ও বিপাশা বাড়িতে নিয়ে আসে। প্রিয়াঙ্কাকে বাড়িতে দেখেই সবুজ খান ব্যঙ্গ করে বলে, বলেছিলাম না সূর্য ডুবার পর আবার চলে আসবে। আমার কথা মিলল তো? অনেকক্ষণ ধরে না খেয়ে আসে, ওর খাবারটা ঘরে পৌঁছিয়ে দাও। প্রিয়াঙ্কা বাবার দিকে একবার তাকিয়ে নিজের ঘরে চলে গেল। এরপরে পেরিয়ে যায় অনেক দিন। প্রিয়ন্তীর মৃত্যুর 40 দিন হয়ে গেলে গরিব লোকদের খাওয়ানোর একটা আয়োজন করা হয়। প্রিয়াঙ্কার শরীর তখন খারাপ ছিল বলে সে যায়নি, ঘরে ঘুমিয়েছিল। সোম প্রিয়াঙ্কার জন্য খাবার নিয়ে বাড়িতে আসে। প্রিয়াঙ্কার ঘরে ঢুকতেই দেখতে পেল সম্পূর্ণ ঘর অন্ধকার, পর্দা টেনে দেওয়া। ঘরে ঢুকতেই দরজা বন্ধ করে দিল কেউ। সোম ঘাবড়ে গিয়ে বারবার বলতে থাকে, দরজা বন্ধ করছেন কেন? দরজা খুলুন। কেউ সোমের ডাকে দরজা খোলে না। বাড়িতে কেউ নেই, সবাই বাগানে। এর কিছুক্ষণ পরে প্রিয়াঙ্কা চিৎকার করে ওঠে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। বাবা, মামা, মামি, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। সোম হতবাক হয়ে গেল। খাবারের ট্রে টেবিলের উপরে রেখে প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলে, ছোট ম্যাডাম, আপনি চিৎকার করছেন কেন? কি হয়েছে আপনার? আপনি আমার কাছে আসুন। আমাকে ছাড়, একদম আমার কাছে আসবি না। বাবা, আমাকে বাঁচাও। প্রিয়াঙ্কার চিৎকারে সেখানে এসে উপস্থিত হয় বাড়ির সবাই সহ গ্রামবাসীদের অনেকে। পিছিয়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করলে প্রিয়াঙ্কা ওকে বাঁধা দিয়ে ধরে রাখে। সবুজ খান মেয়ের চিৎকার শুনে প্রিয়াঙ্কার ঘরের দরজা ভাঙে। দরজা ভাঙতেই প্রিয়াঙ্কা ছুটে গিয়ে সবুজ খানকে জড়িয়ে ধরে কাঁদে। প্রিয়াঙ্কা বের হওয়ার পর সোম বের হয়। সবুজ খান মেয়ের পোশাকের এমন অবস্থা দেখে কিছুটা আন্দাজ করতে পারে। শাহিদ এগিয়ে গিয়ে সোমের কলার টেনে ধরে সোমের মুখে একটা ঘুষি মারে। সোম সামলাতে না পেরে দেওয়ালের উপরে পড়ে গিয়ে ব্যথা পায়। শাহিদ পেছন থেকে সোমকে লাথি মেরে বলে, আমাদের বাড়ির মেয়ের দিকে তুই বাজে নজরে তাকিয়েছিস, তোর চোখ আমি তুলে ফেলবো। বিশ্বাস করুন সাহেব, আমি কিছু করিনি। আপনি ছোট ম্যাডামকে জিজ্ঞেস করুন। শাহিদ সোমের কথা না শুনেই সোমকে মারতে থাকে। সবুজ খান সত্যিটা বুঝে উঠতে পারছে না। তিনি প্রিয়াঙ্কাকে আগলে শাহিদকে ধমক দিয়ে বলে,
অমানুষের মতো এত মারছিস কেন? অন্য কিছু তো হতে পারে। প্রিয়াঙ্কা, আমাকে খুলে বল কি হয়েছে। আমার এই অবস্থা দেখে তুমি এখনো এমন প্রশ্ন করছো বাবা? আমি ঘরে শুয়েছিলাম, ও আমার ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, তারপরে আমার উপর। প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে কথাগুলো বলে সবুজ খানকে। সবুজ খান কেন জানি প্রিয়াঙ্কার কথা বিশ্বাস করতে পারছে না। সোম রক্তাক্ত অবস্থায় প্রিয়াঙ্কার কাছে এসে বলে, আপনি মিথ্যা কথা বলছেন কেন ছোট ম্যাডাম? আমি ঘরে ঢুকতেই কেউ দরজা বন্ধ করে দেয়, তারপর চিৎকার করছিলেন আপনি। সবুজ খান বুঝে উঠতে পারলেন না কে সত্যি কথা বলছে। কোনো মেয়ে এমন গুরুতর একটি বিষয় নিয়ে কাউকে অপবাদ দেবে না। সবুজ খান নিজেকে শান্ত রাখতে না পেরে সোমের উপর ঝাঁপিয়ে পড়ে পর পর সোমের গালে 4টে চড় বসিয়ে দিয়ে রাগান্বিত গলায় বলে, এই জন্য তোকে আমি এই বাড়িতে এনেছিলাম, খাইয়ে পড়িয়ে আমার মেয়ের সর্বনাশ করার জন্য। প্রিয়াঙ্কা সেদিন ঠিক বলছিল, তোর জন্য আমার প্রিয়ন্তী মারা গেছে। আজ আবার তুই প্রিয়াঙ্কার চোখের দিকে চোখ তুলে তাকাচ্ছিস। বিশ্বাস করেন কাকা, আমি এমন কিছু করিনি। ছোট ম্যাডাম আমার নামে মিথ্যা কথা বলছে। চুপ, ওকে মারতে মারতে আমার গোয়ালঘরে বেঁধে রেখে দাও। আগামীকাল গ্রামের সবার সামনে আমি ওর বিচার করবো। খাল কেটে কবে নিয়েছিলাম আমি আপনাকে তখনই বারণ করেছিলাম ফুফা। সেদিন যদি আপনি আমার কথা শুনতেন তাহলে আজ আপনাকে কোনো মেয়েকেই হারাতে হতো না। এই বলে শাহিদ মারতে মারতে সোমকে নিয়ে গিয়ে গোয়াল ঘরে ফেলে রাখে। সোম কাঁদতে কাঁদতে অস্বীকার করে যাচ্ছে প্রিয়াঙ্কার সাথে এমন ব্যবহারের কথা। সোম যাতে গোয়াল ঘর থেকে বের হতে না পারে এজন্য গোয়াল ঘরের দরজায় তালা দিয়ে দেয়। সোম চিৎকার করে কেঁদে বলে, বিশ্বাস করেন সাহেব, আমি ছোট ম্যাডামের সাথে এমন কিছু করিনি। প্রিয়াঙ্কা ম্যাডাম কেন এত বড় অপবাদ দিল আমার নামে? তোকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য ইচ্ছে করে এমন নাটক করেছে বলেই শাহিদ সেখান থেকে চলে গেল। পরদিন সকালবেলা সোমের কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হয় উঠানে। সবুজ খানের বাড়িতে মোটা একটা মেহগনি গাছ আছে। সেই গাছের সাথে অপরাধীকে বেঁধে রাখা হয় বিচার কাজ সম্পাদনের সময়। সোমকে মেহগনি গাছের সাথে বেঁধে রাখা হয়। আশেপাশের গ্রাম থেকে অনেক মানুষ এসে ভিড় জমায় সবুজ খানের বাড়িতে বিচার শুনবে বলে। কিছুক্ষণ পর সবুজ খান ও প্রিয়াঙ্কা এসে উপস্থিত হয়। সবুজ খান ঘৃণিত দৃষ্টিতে সোমের দিকে তাকিয়ে বলে, আমি খাল কেটে কুমির এনে নিজে সর্বনাশ করেছি। আজ আমি তার বিচার করব। এই সোম প্রিয়াঙ্কার সাথে অসভ্যতামি করেছে, এর জন্য আমি ওকে 101টা বেতের বাড়ি দেওয়ার আদেশ দিলাম আমার মেয়ে প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা, সোমকে 101টা বেতের বাড়ি দেওয়ার পরে জুতার মালায় গলায় পরিয়ে ওকে আপনারা গ্রাম থেকে বের করে দেবেন। ওর মতো একটা ছেলে গ্রামে থাকলেই আমার গ্রাম পাশাপাশি চারপাশের গ্রামের মেয়েদেরও সর্বনাশ করবে। আজকের পর যদি ওকে আপনারা এই গ্রামে দেখেন একত্র হয়ে মেরে ফেলবেন। ওকে মারার জন্য সব দায় তখন আমি নেব। সবুজ খান থামতেই প্রিয়াঙ্কা বেত দিয়ে সোমকে মারতে এগিয়ে গেল ওর কাছে। সোমের শরীরে একের পর এক বেতের আঘাত করতে থাকলো। সোম চিৎকার করে বলে চলেছে ও প্রিয়াঙ্কার সাথে কোনো অসভ্যতামি করেনি। কেউ সোমের কথা শুনছে না। প্রিয়াঙ্কা সর্বশক্তি দিয়ে সোমকে 101টা বেতের বাড়ি মেরে তবেই থামে। অন্যদিকে তখন খান বাড়ির কাজের লোকেরা জুতো একত্রিত করে জুতোর মালা তৈরি করেছে। প্রিয়াঙ্কা ঘরে চলে যেতেই তারা সবাই মিলে সোমকে মালা পরাতে চাইল। যখনই সোমের গলায় মালাটা পরাবে তখনই সেখানে এসে উপস্থিত হয় জীবন খান। জুতার মালাটা ধরে লোকেদের বাধা দিয়ে হুঙ্কার দিয়ে বলে, আমি বেঁচে থাকতে আমার ছেলের গলায় কে জুতার মালা পরাই, আমি দেখতে চাই। এই বলে তিনি জুতোর মালাটা ধরে ছুঁড়ে ফেলে দিল। ঘটনা একপাশে দাঁড়িয়ে দেখছিল বিপাশা ও তার ছেলে সাইদ। জুতার মালাটা গিয়ে ওদের দুজনের গলায় পড়ে। জীবন খান সবুজ খানের দিকে বন্দুক তাক করে বলে, তুই আমার ছেলেকে জুতার মালা গলায় পরিয়ে বের করে দিতে চেয়েছিস গ্রাম থেকে? তোর সাহস থাকলে নিজে এসে মালাটা পরা। তোর ছেলে মানে? কিভাবে ও তোর ছেলে হলো? ও আমার বাড়ির কাজের লোক। যেভাবে প্রিয়াঙ্কা তোর মেয়ে সেভাবে সোম আমার ছেলে। লোকদের ইশারা করতেই জীবন খানের লোকেরা সোমের বাঁধন খুলে দিল। জীবন খান সোমের শরীর থেকে জামা সরিয়ে দেখতে পায় মারধরের দাগগুলো। ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে জীবন খান হুঙ্কার দিয়ে বলে, আমি তোকে বলেছিলাম না এই সবুজের অহংকারের কথা? এবার নিজের চোখে দেখতে পারলি তো? এর জন্য আমি তোকে বারবার এখানে আসতে বারণ করেছিলাম। তুই ওকে আসতে বারণ করেছিস মানে? বাবা তোর জন্য রোজ কাঁদতো, তার কান্না সহ্য করতে না পেরে সোম বাবাকে কথা দেয় তোকে যেভাবে হোক বাবার কাছে নিয়ে যাবে। প্রথমে আমি অমত করলো বাবার মুখের দিকে তাকিয়ে রাজি হলাম, কিন্তু তার বিনিময়ে আমার ছেলের শরীর থেকে তুই রক্ত ঝরালি। সবকিছু শুনে হতভম্ব হয়ে যায় সবুজ খান। সোমকে অবিশ্বাস করে বলে, তোর ছেলেকে আমরা এমনি এমনি এই শাস্তি দিচ্ছি না। ও আমার মেয়ের সাথে অসভ্যতামি করেছে।
বড় বড় কথা বলিস না তুই। তোর বইয়ের চরিত্র কেমন ছিল জানা আছে? স্বামী থাকা তো পরকীয়া লিপ্ত হয়েছিল। তার মেয়ে আর কেমন হবে? সেও পুরুষের কাছে গিয়েছে। নিজের ছেলের চরিত্র ডাকতে আমার স্ত্রীর নামে বাজে কথা বলবি না। এটা বাজে কথা নয়, পুরো গ্রাম জানে। এজন্যই তোকে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছিল। আগে নিজের মেয়ের চরিত্রের তদন্ত কর। আমার ছেলেকে তোর মেয়ে সহ্য করতে পারে না, হয়তো ওকে তোর বাড়ি থেকে বের করার জন্য এমনটাই নাটক করেছে। এইটুকু বলে জীবন খান সোমকে নিয়ে পলাশপুর গ্রামে ফিরে যায়। ছেলে যে এই গ্রামে আছে তিনি তা আগেই জানতেন। এই গ্রামের গুপ্তচর সোমের খবর পলাশপুরে পৌঁছে দিত জীবন খানের কাছে। আজ সকালে ছেলের ঘটনা শুনেই জীবন খান তখনই ছুটে এসেছে। তার আসতে অনেকটা দেরি হয়ে গেছে অবশ্য। সোম উবুর হয়ে বিছানায় শুয়ে আছে। সোমের পিঠে গরম পানি দিয়ে সেক দিয়ে দিচ্ছে তার মা শিল্পী। একমাত্র ছেলে হওয়ার কারণে ছেলের এই যাতনা তিনি সহ্য করতে পারছেন না। কেঁদে কেঁদে সেক দিচ্ছেন। শিল্পীর এক ফোঁটা চোখের পানি সোমের পিঠে পড়তেই সোম বিচলিত হয়ে বলে, মা তুমি কেঁদো না মা, আমার তেমন ব্যথা লাগেনি, বিশ্বাস করো। তুমি কাঁদলে শরীরের ব্যথার থেকেও বেশি ব্যথা লাগে আমার। যে ছেলে আজ পর্যন্ত এক গ্লাস জল ঢেলে খায়নি, সেই ছেলে নাকি কুসুমপুর গ্রামে চাকরির কাজ করছে, অথচ সবাই আমাকে বলেছে আমার ছেলে বিদেশ গেছে। তুমি চিন্তা করবে এর জন্য কেউ কিছু বলেনি। আর তুমি যদি শুনতে পারতে আমি কুসুমপুরে গিয়েছি, তাহলে তো তুমি আমাকে যেতেই দিতে না। হ্যাঁ, মায়েরা তো ছেলেদের মৃত্যু চায়, মরার জন্যই তো আমি তোমাকে কুসুমপুরে যেতে দিতাম। ভাবির চরিত্রে দোষ আছে তা আমরা জানতাম, কিন্তু প্রিয়ন্তী ও প্রিয়াঙ্কাকে আমি নিজের হাতে মানুষ করেছি। প্রিয়াঙ্কা এমন একটা নিজ কাজ করতে কিভাবে পারে ভাবলে আমার ঘৃণা লাগে। ওই মেয়েকে একবার আমি আমার হাতের কাছে পাই, এক চড়ে ওর স্বপ্ন আমি বন্ধ করে দেব। সবুজ খানের বাড়ি থেকে এক এক করে সবাই চলে যায়। এক পর্যায়ে উঠান সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়। সবুজ খান তখন হতাশ হয়ে চেয়ারে বসে থাকেন। সোমকে ছোটবেলা থেকেই চেনে সে। সোমের যখন 7 বছর বয়স তখন খান বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন সবুজ খান। অবশ্য তার একটা কালো অতীত আছে। সবুজ খান শেফালি নামের এক মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলেন। সে ছিল এই কুসুমপুরের বাসিন্দা। সবুজের বিয়েতে খানবাড়ির কেউ কোনো অমত করেনি। বিয়ের পর বেশ কয়েক বছর তারা ভালোই ছিল, সুখের সংসার করছিল। সবুজ খান ও শেফালির ঘর আলো করে আসে 2 কন্যা সন্তান। সবুজ খান তখন কাজের জন্য প্রায় ঢাকাতে যেতেন। ঢাকায় চাকরি করে বাড়িতে টাকা পাঠাতো। এদিকে সবুজ খানের অনুপস্থিতিতে শেফালি অন্য পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। এক পুরুষের সাথে শেফালি ঘনিষ্ঠ থাকা অবস্থায় ধরাও হয়েছিল। খবর পেয়ে ঢাকা থেকে পলাশপুরে ফিরে আসে সবুজ খান। পলাশপুরের গ্রাম প্রধান তখন ছিল সবুজ খানের বাবা ইমদাদ খান। এখন বয়সের ভারে তিনি বিচার কার্য থেকে নিজেকে সরিয়ে নিয়েছে এবং এখন সেই কার্যভার সামলান জীবন খান। সবুজ খান বাড়িতে এসে দেখে শেফালি ও সেই যুবককে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। শেফালিকে এমন অবস্থায় দেখে সবুজ খান কিছুতেই শান্ত থাকতে পারে না। তার বিশ্বাস ছিল শেফালি তাকে কখনোই ঠকাবে না। শেফালির সাথে ধরা সেই যুবককে জুতার মালা গলায় পরিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হলেও শেফালির ক্ষেত্রে হয় অন্য। শেফালিকে চরিত্রহীন নারী উপাধি দেওয়া হলে সবুজ খান দৃঢ় গলায় সকলকে জানায়, বাবা শেফালি এমন কিছু করেনি, তোমরা অহেতুক শেফালির নামে দোষ দিচ্ছ। আমরা সবাই এই ছেলের সাথে হাতে নাতে ভাবিকে ধরেছি, তুই আমাদের অবিশ্বাস করছিস? আমি শেফালিকে অবিশ্বাস করতে পারবো না। হতেই পারে আমার অবর্তমানে তোমরা শেফালির নামে এসব অপবাদ দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছো। তোমার স্ত্রীকে এরকম কুৎসিত একটা ঘটনার নামে মিথ্যে অপবাদ দেওয়ার মতো মানসিকতা আমাদের কারোই নেই। সে যা করেছে সেটা তোমাকে বলা হয়েছে, আর এটাই সত্যি। তুমি যদি তবু ওর কথা বিশ্বাস করে ওকে এই বাড়িতে রাখতে চাও, তাহলে তোমার জায়গা এই বাড়িতে হবে না। তোমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। স্ত্রীর প্রতি অন্ধ ভালোবাসায় সবুজ খান স্ত্রী ও সন্তানদের নিয়ে ত্যাগ করে খানবাড়ি। পলাশপুর গ্রাম থেকে চলে আসে কুসুমপুর গ্রামে। যেহেতু সবুজ খান খানবাড়ির ছেলে ছিল, তাই সে কুসুমপুর গ্রামের প্রধান হয়ে ওঠে। সবুজ খানের এমন উজাড় ভালোবাসা দেখে নিজের কাজের প্রতি অনুশোচনা বোধ করে শেফালি। বেশ কয়েকদিন গুমড়ে মরে সে। হঠাৎ একদিন নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যা করার আগে একটি চিঠি রেখে গিয়েছিল সবুজ খানের উদ্দেশ্যে তার ডায়েরির মাঝে। সেই চিঠিতে লেখা ছিল, আমি জানি তুমি আমাকে অন্ধের মতো ভালোবাসো,
আমাকে এতটাই বিশ্বাস করো যে নিজের পরিবারকে অবিশ্বাস করেছো শুধুমাত্র আমার জন্য। আজ তুমি আমার জন্য নিজের ঘর ছাড়া হয়েছো, আমার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসেছো, কিন্তু আমি তোমার বিশ্বাস রাখতে পারিনি। আসলে আমি সত্যি দোষী। তোমার আমার প্রতি এত ভালোবাসা দেখে আমার নিজেকে বারবার অপরাধী মনে হচ্ছে। তোমার অপরাধী আমি, এই পাপের বোঝা আমি আর বইতে পারবো না। আমি স্বেচ্ছায় তোমাদের ছেড়ে চলে গেলাম। তুমি প্রিয়াঙ্কা ও প্রিয়ন্তীকে দেখে রেখো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। এরপরে অনেক কটা বছর কেটে গেছে। একদিকে নিজের কৃতকর্মের অনুশোচনা, আর অন্যদিকে এই গ্রামে থাকতে থাকতে গ্রামটাকে ভালোবেসে ফেলে সবুজ খান। সেই কারণে আর খান বাড়িতে ফিরে যায় না। অনেক বছর পর তিনি ভাইকে দেখে অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েন। সবুজ খান চেয়ার থেকে উঠে বাড়ির ভিতরে চলে গেল। প্রিয়াঙ্কার ঘর অতিক্রম করে নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়াতেই সবুজ খান শুনতে পেল প্রিয়াঙ্কার গলা। ভাগ্যিস তোমরা এরকম একটা দারুণ প্ল্যান করেছিলে, না হলে ওই সোমকে কিছুতেই বাড়ি থেকে তাড়ানো যাচ্ছিল না। তোমার চাচা জীবন খান এসেছিল, এসে দাবি করছে সোম নাকি তার ছেলে। এতদিন নাকি এই বাড়িতে নাটক করে তোমাদের সবাইকে পলাশপুর ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল। সোমের কথা একটু একটু মনে আছে প্রিয়াঙ্কার। ছোটবেলায় সোম প্রিয়াঙ্কাকে কোলে নিয়ে মাঠে ঘুরত। প্রিয়াঙ্কাকে একবার কোল থেকে নামিয়ে দিলেই প্রিয়াঙ্কা কেঁদে ভাসিয়ে ফেলত। এজন্য সোম কখনোই প্রিয়াঙ্কাকে কোল থেকে নামাতো না। এসব মনে পড়ে প্রিয়াঙ্কার। সোমকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য অনুশোচনা বোধ করে সে। তারপর মাথায় হাত দিয়ে বিছানায় বসে বলে, তার মানে ওই সেই সোম? না জেনে কি করে ফেললাম আমি। জানলে বুঝি মিথ্যা অপবাদটা দিতে না? তুমি আমার মেয়ে হয়ে এরকম একটা কাজ করতে পারলে ভাবতেই আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। বলতে বলতে সবুজ খান ঘরের ভিতরে প্রবেশ করে। প্রিয়াঙ্কা অপরাধী দৃষ্টিতে বাবার দিকে তাকালেও সাইদ ও বিপাশা ঘাবড়ে যায়। সবুজ খান এতক্ষণে বুঝতে পেরেছে এটা সাইদ, বিপাশা ও প্রিয়াঙ্কার চক্রান্ত। প্রিয়াঙ্কা দাঁড়াতেই সবুজ খান ওর গালে চড় মেরে রাগান্বিত গলায় বলে, তুমি ঠিক তোমার মায়ের মতো হয়েছ। তোমাদের দুজনকে আমি বিশ্বাস করেছিলাম, আর তোমরা দুজনেই আমাকে ঠকিয়েছো। সবার সামনে আমার মাথা হেড করে দিয়েছো। একবারও তোমার মনে হয়নি এরকম একটা অপবাদ একজন ছেলের পক্ষে মেনে নেওয়া কতটা কষ্টের? বিশ্বাস করো বাবা, আমি জানতাম না ও আমার চাচাতো ভাই সোম। তাহলে কখনোই আমি... ও যাই হোক, কোনো ছেলের সাথে তোমার এমন ব্যবহার করা একদমই উচিত না প্রিয়াঙ্কা। এখন আমি বুঝতে পারছি ওর সাথে আমার রক্তের সম্পর্ক, এই জন্য আমি ওকে এত ভালোবেসেছি। এক ভুলের জন্য আমি আজ এতগুলো বছর সবার থেকে দূরে থেকেছি। তোমার আরেক ভুলের জন্য আমাকে আরও কত বছর যে সাজা ভোগ করতে হবে তা আমি জানি না। আমি খান বাড়িতে যাচ্ছি। তারপরে হন্তদন্ত হয়ে খান বাড়ির দিকে চলে যায় সবুজ খান। প্রিয়াঙ্কা সবুজ খানের পেছনে পেছনে যাওয়ার চেষ্টা করলে সাইদ ওর হাত ধরে ওকে আর যেতে দেয় না। তারপর ভয়ানক একটা হাসি দিয়ে বলে, এত সহজে তোকে আমি ছেড়ে দিতে পারছি না। তুই আমার সোনার ডিম পাড়া হাঁস। এখন এই সম্পত্তি দখল করার জন্য তোকে আমার চাই। কি বলছো কি তুমি ভাইয়া? আমার হাত ছাড়ো, আমি সোমের কাছে ক্ষমা চাইবো। মামি সরি প্রিয়াঙ্কা, আমার মনে হয় সাইদ যা করছে একদম ঠিক করছে। এত কষ্ট করে সোমকে এই বাড়ি থেকে বের করলাম, এখন এত ভালো সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। ওকে ধরে নিয়ে আমাদের পুরনো বাড়িতে চল। সোম ওর দাদার ঘরে গেল। সোমের দাদা ইমদাদ খান হুক্কা টানছে। ব্যথা আক্রান্ত শরীরটা নিয়ে ওর দাদার কাঁধে মাথা রাখে। ইমদাদ খান সোমের চুল টেনে দিতেই সোম অনুশোচনাপূর্ণ গলায় বলে, আমাকে ক্ষমা করে দিও দাদু। আমি চেষ্টা করেছিলাম তোমার ছেলেকে তোমার হাতে তুলে দেওয়ার, আবার এই খান বাড়িটা জোড়া লাগাতে, সব সম্পর্ক ঠিক করতে, কিন্তু আমি তা পারিনি। তুই আমার কাছে কেন ক্ষমা চাচ্ছিস দাদু ভাই? আমার তোর কাছে ক্ষমা চাওয়া উচিত। যে ছেলের গায়ে আজ পর্যন্ত একটা ফুলের টোকা পড়েনি, সে ছেলে আমার জন্য আধমরা হয়ে বাড়িতে এসেছে। পারলে আমাকে ক্ষমা করে দিস। বলে দুহাত জোর করে সোমের কাছে মাথা নত করে ইমদাদ খান। সোম দু হাতের ওপর নিজের দুই হাত রাখতেই ইমদাদ খান কান্নায় ভেঙে পড়লেন। সোম ইমদাদ খানকে বুকে জড়িয়ে নিয়ে বলে, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে দোষী করো না। আমি নিজে থেকে চাচার কাছে গিয়েছিলাম, তোমাকে কথা দিয়েছিলাম চাচাকে এই বাড়িতে নিয়ে আসবো।
আমি যে স্বপ্ন তোমাকে দেখিয়েছি তা আমি পূরণ করতে পারিনি। এই বলে সোম কেঁদে ওঠে। বাড়ির সবাই সোম ও ইমদাদ খানের কান্না শুনে সেখানে উপস্থিত হয়। ততক্ষণে সেখানে এসে উপস্থিত হয়েছে সবুজ খান। ইমদাদ খানের সামনে মাথা নত করে বলে, বাবা। সবুজ খানের গলা শুনে ইমদাদ খান আবেগে ভেসে যায়। চোখ মুছে সবুজ খানের কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে, আবেগপ্রবণ হয়ে পড়ে। ছেলেকে অজস্র চুমু দিয়ে ইমদাদ খান কাঁদতে কাঁদতে বলে, তুই এসেছিস বাবা, আমি জানতাম তুই আসবি। আমি তো সেই কবেই আসতে চেয়েছিলাম বাবা, কিন্তু অনুশোচনাবশত এতদিন আমি আসতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও। শেফালির জন্য এই বাড়ির সবাইকে আমি অবিশ্বাস করেছিলাম। এই বলে সবুজ খান ইমদাদ খানের পা জড়িয়ে ধরে। ছেলেকে বুকে জড়িয়ে নেয় ইমদাদ। জীবনও নিজেকে বেশিক্ষণ সামলাতে পারে না। ভাইকে ক্ষমা করে গভীর আলিঙ্গনে ব্যস্ত হয়। তারপরে সোমকে বিছানার উপর দেখে এগিয়ে গিয়ে সোমের পাশে বসে। সোমের শরীরে কোনো জামা নেই, এজন্য মারের দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। দাগের উপরে হাত বুলিয়ে সবুজ বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। মেয়ের কথা বিশ্বাস করে আমি তোকে মারার আদেশ দিয়েছিলাম। আমি জানতে পেরেছি আমার মেয়ে ইচ্ছাকৃতভাবে তোকে বাড়ি থেকে বের করার জন্য অভিনয় করেছে। আমার কাজের জন্য আমি অনেক অনুতপ্ত। আমি অন্যায় করেছি তোর উপর। আমাকে পারলে ক্ষমা করে দিস বাবা। আমরা সবাই পরিস্থিতির শিকার চাচা, তাই ক্ষমা করে আমাকে লজ্জিত করবেন না। সবুজ খান খুশিতে সোমকে জড়িয়ে ধরে। তিনি মানুষ চিনতে ভুল করেননি। ঠিক তখনই সবুজ খানের গাড়ির ড্রাইভার হন্তদন্ত হয়ে খানবাড়ির ভেতরে প্রবেশ করে। উত্তেজিত হয়ে বলে, স্যার, বিপাশা ম্যাডাম ও তার ছেলে মিলে প্রিয়াঙ্কা ম্যাডামকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি বলছো তুমি? কোথায় নিয়ে গেছো প্রিয়াঙ্কাকে? বাড়ির রাহিমা আপা ফোন দিয়ে জানিয়েছে। তারা বলাবলি করছিল প্রিয়াঙ্কা ম্যাডাম তাদের ভাঙ্গা বাড়িতে নিয়ে যাবে। উপস্থিত সবাই আতঙ্কে পড়ে। তখনই সবুজ খানের ফোনে কল আসে বিপাশার। সবুজ খান উদ্বিগ্ন হয়ে কল রিসিভ করলে ওপাশ থেকে বিপাশা বলেন, আপনার একমাত্র আদরে মেয়ে এখন আমার কাছে বন্দি। নিজের মেয়েকে ফিরে পেতে চাইলে আমাদের পুরনো বাড়িতে চলে আসুন, না হলে আপনার মেয়েকে আর ফিরে পাবেন না। তোমরা আমার প্রিয়াঙ্কার কিছু করবে না। আমি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে আসছি। এই বলে সবুজ খান ফোন রেখে হন্তদন্ত হয়ে ছুটে যায় পুরনো বাড়ির দিকে। উপস্থিত সবাই সোমের দিকে অনেক আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। সোম নির্লিপ্তভাবে বসে আছে। সোমের মা শিল্পী সোমের কাঁধে হাত রেখে বলে, তুই এখনো সেই ঘটনার জন্য চিন্তিত হয়ে আছিস সোম? শত হোক, তুই প্রিয়াঙ্কাকে ভালোবাসিস। এত বছরে তোর অনুভূতি দেখে আমি তাই বুঝেছি। তুই প্রিয়াঙ্কাকে উদ্ধার করতে যাবি না? আমি যেই প্রিয়াঙ্কাকে ভালোবাসি সেই প্রিয়াঙ্কা আর এখনকার প্রিয়াঙ্কার মধ্যে অনেক তফাৎ মা। এখন সে আর মানুষ নেই। ওর সাথে এমন কিছুই হওয়া উচিত। ও তোর মতো পরিস্থিতির শিকার। বিপাশা ও সাইদ মিলে প্রিয়াঙ্কাকে প্রচলিত করেছিল। তুই যদি এখন ওর বিপদের দিনে ওর পাশে না থাকিস, তাহলে তোর আর প্রিয়াঙ্কার ভিতরে কোনো পার্থক্য নেই। আমি তোর কাছে অনুরোধ করছি, তুই প্রিয়াঙ্কার কাছে যা। সোম কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। উপস্থিত সবাই ভাবলো সোম যাবে না। পর মুহূর্তে সবাইকে মিথ্যে প্রমাণ করে দিয়ে সোম ঘর থেকে নিজের শার্ট পরে বেরিয়ে এলো। দরজার সামনে দাঁড়িয়ে সবাইকে আসি বলে বেরিয়ে গেল। প্রিয়াঙ্কার হাত পা বাঁধা অবস্থায় ফেলে রেখেছে ভাঙা বাড়িতে। সবুজ খান সেখানে এসে উপস্থিত হলে বিপাশা ও সাইদ হাসতে থাকে। সবুজ খান প্রিয়াঙ্কার দিকে এগিয়ে গেলে সাইদ বাধা দিয়ে বলে, এত সহজে যদি মেয়ের কাছে পৌঁছানো যায় তাহলে আপনার মেয়েকে শুধু শুধু কিডন্যাপ করলাম কেন? দুলাভাই, এত বছর আমরা আপনার গোলামি করলাম। এর বিনিময় আপনার সব সম্পত্তি আমার ছেলের প্রাপ্য। আপনি এক কাজ করুন, সাইদের সাথে প্রিয়াঙ্কার বিয়েটা দিয়ে দিন। কখনোই নয়। দূর স্বপ্ন দেখা বন্ধ করে দাও বিপাশা। সাইদের মতো চরিত্রহীন ছেলের সাথে কিছুতেই আমার মেয়ের বিয়ে দেব না। এতদিন তোদের আমি খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছি। আমার এই দিন দেখার জন্য ইচ্ছে করছে সব কয়টাকে গুলি করে মেরে ফেলি। আমার খেয়ে আমার পরে আমার মেয়েকে কিডন্যাপ করে হুমকি দিচ্ছিস। আপনার মেয়ের বিষয়ে আপনার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার আছে। প্রিয়াঙ্কার বিয়ে আপনি যার সাথে ইচ্ছা দিন, তবে আপনার স্থাবর ও অস্থাবর সম্পত্তি সমস্ত আমাদের নামে লিখে দিতে হবে। তোদের আমি সম্পত্তি লিখে দেব না, বরং তোদের দুজনকে আমি পুলিশে দেব। বিপাশা এগিয়ে গিয়ে প্রিয়াঙ্কার গলায় ছুরি ধরতেই সবুজ খান ভয় পেয়ে যান।
তখন সাঈদ নিজের পকেট থেকে একটা দলিল বের করে সবুজ খানের হাতে দেয়। সবুজ খান মেয়ের জীবন বাঁচাতে সেই দলিলে সই করতে যাবে, ঠিক তখনই সেখানে হাজির হয় সোম। সবুজ খানের হাত থেকে দলিল নিয়ে ছিঁড়ে ফেলে। সেই সুযোগে শিল্পী বিপাশাকে প্রিয়াঙ্কার থেকে সরিয়ে প্রিয়াঙ্কার হাতের বাঁধন খুলে দেয়। প্রিয়াঙ্কা ছাড়া পেতেই ভয় পেয়ে শিল্পীকে জড়িয়ে ধরে। শিল্পী প্রিয়াঙ্কাকে সান্ত্বনা দিতে দিতে বলে, ভয় পেও না, আমরা এসেছি, ওরা আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শান্ত হও প্রিয়াঙ্কা। আপনি শিল্পী চাচি তাই না? হ্যাঁ, আর কাঁদে না মা। তারপর প্রিয়াঙ্কা বিপাশার চুল টেনে ধরে। শিল্পী তার আঁচল কোমরে গুজে বিপাশার হাত ধরে দুগালে পরপর 4টে চড় মারে। বড় বলে প্রিয়াঙ্কা বিপাশার গায়ে হাত তুলতে পারে না, কিন্তু আশপাশ থেকে লাঠি খুঁজে এনে শিল্পীর হাতে দেয়। নিজে বিপাশার 2 হাত ধরে শিল্পীকে উদ্দেশ্য করে বলে, আমি ওনার 2 হাত ধরেছি, আপনি এই লাঠি দিয়ে মারুন। ও আমাকে বোকা পেয়ে নিজের স্বার্থ উদ্ধার করতে চেয়েছিল। শাকচুনি, তোর এমন অবস্থা করব, দাঁড়া। আমাকে ছেড়ে দাও, আমি কখনো আর এমন করব না। প্রিয়াঙ্কা, আমি তোমার একমাত্র ছোট মামি। তুমি না তোমার মামিকে অনেক ভালোবাসো? চুপ শাকচুনি, ভালোবাসার দোহাই দিয়ে বাঁচতে চাইছিস মায়ের থেকে? চাচি একদম ছাড়বে না একে। আমাকে বোকা পেয়ে আমার কান ভাঙচি দিয়েছিল, আজ ওকে দেখাবো বোকা মেয়েদের কান ভাঙচি দিলে কি হয়। প্রিয়াঙ্কা ও শিল্পী মিলে বিপাশাকে অনেক মার মারে। তারপরে যে দড়ি দিয়ে প্রিয়াঙ্কাকে বেঁধে রেখেছিল সেই দড়ি দিয়ে বিপাশাকে বেঁধে রাখে। অন্যদিকে সোম এলোপাথারি মেরে চলেছে সাঈদকে। সবুজ খান সাঈদের শার্ট টেনে বলে, আমার সম্পত্তি লিখে নিবি মা ছেলে মিলে? সোম, মা ছেলেকে একসাথে কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে যাবি, পুরো গ্রাম দেখবে ওদের অবস্থা। থাম তুই, আমি এখনো বেঁচে আছি, ওদের শাস্তি দেব আমি। ঝটপট বলে ফেল, এই পর্যন্ত তোরা কি কি খারাপ কাজ করেছিস? এই বলে ইমদাদ খান তার লাঠিটা চেপে ধরে সাঈদের বুকে। ব্যথায় আক্রান্ত সাঈদ তীব্র ব্যথা পেয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, আমি কিছু করিনি, সব মা করেছে। ফুফুকে প্ররোচিত করেছিল আত্মহত্যা করার জন্য। আবার প্রিয়ন্তী আপুর দুধে নেশাদ্রব্য মিশিয়ে দিয়েছিল। নেশাগ্রস্ত হয়ে যাওয়ার কারণে প্রিয়ন্তী আপু নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সবুজ খান একথা শুনে রাগে একাকার হয়ে ছুটে গিয়ে বেঁধে রাখা বিপাশার গলা চেপে ধরে। 2-3 জন গিয়ে সবুজকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। অনেক কষ্টের পর সবুজকে ছাড়িয়ে আনা হলেও বিপাশা ব্যথায় কাঁচতে থাকে। হিংস্র গলায় বলে, তোদের আজ আমি মেরেই ফেলবো। তুই আমার স্ত্রীকে বাধ্য করেছিস আত্মহত্যা করার জন্য। এক মেয়েকে মেরেছিস, অন্য মেয়েকে মারার চেষ্টা করেছিস, আমার সাজানো সংসার শেষ করে দিয়েছিস তোরা। সবুজ, শান্ত হ বাবা, আমি এখনো বেঁচে আছি। মা আর ছেলেকে কোমরে দড়ি বেঁধে নাকে খত দিয়ে আমার বাড়ির সামনে দিয়ে আসবি। নাকে খত দিতে না চাইলে লাঠি দিয়ে আঘাত করতে থাকবি, সেখানে আমি ওদের বিচার করব। ইমদাদ খানের কথা মেনে বিপাশা ও সাঈদকে নিয়ে যাওয়া হয়। মস্ত একটা উঠান, সেখানে এসে উপস্থিত হয়েছে গ্রামবাসীরা। বিপাশা ও সাঈদ স্বইচ্ছায় নাকে খত দিয়ে যেতে না চাইলে লোকেরা ওদের গায়ে আঘাত করে। আঘাত সহ্য করতে না পেরে নাকে খত দিতে দিতে উপস্থিত হয় খান বাড়ির উঠানে। তারপরে লোকেরা দুজনকে গাছের সাথে বেঁধে ফেলে। প্রায় 5 বছর পরে বিচার করতে আবার নিজের সিংহাসনে বসেছেন ইমদাদ খান। তার বিচার দেখতে দূর দূর থেকে লোকে এসেছে। ইমদাদ খান তার পুরনো সেই চাবুকটা নিয়ে একের পর এক আঘাত করতে থাকে মা ও ছেলেকে। ব্যথায় চিৎকার করতে থাকে দুজনে। চিৎকার সহ্য করতে না পেরে ইমদাদ খান লোকদের আদেশ করে, উনুন থেকে গরম ছাই নিয়ে আসো। ব্যথা সহ্য না পেরে যখন ওরা চিৎকার করবে ওদের মুখের ভেতর ছাই ঢুকিয়ে দেবে। লোকেরা কথা মেনে গরম ছাই নিয়ে আসে। ইমদাদ খান চাবুকের আঘাত করতেই বিপাশা ও সাঈদ চিৎকার করে ওঠে। তখনই ওদের মুখের ভিতর ঢুকিয়ে দেওয়া হয় গরম ছাই। ছাইতে ওদের মুখ পুড়ে যায়। যতবার চিৎকার করে ততবারই গরম ছাই মুখে ঢুকিয়ে দেওয়া হয়। ইমদাদ খানের চাবুকের আঘাত সহ্য করতে পারছে না, আবার চিৎকার করে কাঁদতেও পারছে না, শুধু দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে ব্যথা। ইমদাদ খান ক্লান্ত হয়ে নিজের সিংহাসনে বসে বলে, ওদের শাস্তি এখনো শেষ হয়নি। ওদের এবার আমি পুলিশের হাতে তুলে দেব। আমার বৌমা ও নাতনিকে আত্মহত্যা করতে বাধ্য করার জন্য আমি মামলা করব। তখনই পুলিশ সেখানে হাজির হয়। উপস্থিত খান পরিবারকে সম্মান দিয়ে বিপাশা ও সাঈদের বাঁধন খুলে দিয়ে নিয়ে যাওয়ার আগে বলে,
আদালতের কাছে ওদের কঠিন শাস্তি আবেদন করব। ওরা জীবনে কখনো জেলের বাইরে আসতে পারবে না স্যার। এরপর থেকে খান পরিবারের সকল সদস্য একসাথে থাকা শুরু করেছে। সোম ও প্রিয়াঙ্কা একই বাড়িতে থাকলেও সোম সবসময় প্রিয়াঙ্কাকে এড়িয়ে যায়। এর মধ্যেই সোম একটা ভয়াবহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। নিজের পড়াশোনা শেষ করার জন্য ইউকেতে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। আগামীকাল দুপুর 12টায় সোমের ফ্লাইট। বিদেশে নিয়ে যাওয়ার জন্য সমস্ত জামাকাপড় ব্যাগে ভরতে ব্যস্ত সোম। হঠাৎ করে ওর মনে পড়ল শিল্পীকে কিছু জানায়নি, তাই ব্যাগ গোছানো সমাপ্ত করেই সোম ছুটে যায় মায়ের ঘরে। শিল্পী তখন খাবারের টেবিল গুছিয়ে ঘরে এসেছে ঘুমাতে। রাতের ওষুধ খেয়ে বিছানা পরিষ্কার করছে। এমন সময় সোমকে দেখেই শিল্পী চিন্তিত হয়ে বিছানা থেকে নেমে বলে, বাবা তুই এখনো ঘুমাসনি? না ঘুমিয়ে এখানে কি করছিস? কিছুদিন আগে তো তোর উপর দিয়ে এমন একটা বিপদ গেছে, তুই গিয়ে রেস্ট নে। তোমার সাথে আমার জরুরি একটা কথা আছে মা। এখন গিয়ে ঘুমা বাবা, আগামীকাল সকালে তোর কথা শুনবো। মা ওষুধ খেয়ে তুমি ঘুমাবে, 10টার আগে তোমাকে পাওয়া যাবে না। কিন্তু তখন তো আমি এয়ারপোর্টে থাকবো, এখন না বললে আর বলতে পারবো না। এয়ারপোর্টে থাকবি মানে? এয়ারপোর্টে তুই কি করতে যাবি? ওই বাড়িতে যাওয়ার আগে তোমাকে মিথ্যা বলেছিলাম পড়াশোনা শেষ করতে বিদেশে যাব। এখন আমি ইউকেতে যাচ্ছি পড়াশোনা শেষ করতে। ইতিমধ্যে সব ব্যবস্থা করে ফেলেছি। আগামীকাল দুপুর 12টায় আমার ফ্লাইট। কি বলছিস তুই সোম? তুই চলে গেলে প্রিয়াঙ্কার কি হবে? মেয়েটা মুখ ফুটে তোকে ভালোবাসার কথা বলতে না পারলেও আমিও চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি। ওটা ভালোবাসা নয় মা, ওটা আমার প্রতি ওর কৃতজ্ঞতা প্রকাশ। ছোটবেলায় মানুষের মনে যা থাকে তা বড় হয়েও থাকবে এমন কোনো কথা নেই। প্রিয়াঙ্কার মনে আমার জন্য কোনো অনুভূতি নেই মা, তাই আমি পড়াশোনা শেষ করতে যাচ্ছি। এমন নয় আমি প্রিয়াঙ্কাকে কোনো সময় দেব না। আমি দেশে ফেরার আগে পর্যন্ত ওকে সময় দিলাম। তোর যা ইচ্ছে তাই কর, আমি আর তোর মতামতে বাধা দেব না। চল তোর সমস্ত জামা কাপড় গুছিয়ে দিই। বলেই শিল্পী সোমের ঘরে গেল। সোমকে জামা কাপড় গোছাতে সাহায্য করলো। সবাই জেনে গেল সোম বিদেশে চলে যাবে। প্রিয়াঙ্কা সোমের বিদেশ যাওয়ার কথা শুনে মনে মনে অনেক কষ্ট পায়। মুখে বলা থেকে বিরত থেকে গুটি গুটি পায়ে হাজির হয় সোমের ঘরে। সবার মাঝে দাঁড়িয়ে প্রিয়াঙ্কার সাহস সঞ্চয় করে বলে, তোমার সাথে আমার একটু কথা ছিল সোম, বেশি না 5 মিনিট দিলেই হবে। আমি কাল দেশ ছেড়ে চলে যাচ্ছি। আপাতত অনেক কাজ আছে, আমার গোছগাছ করতে হবে। এখন তোমার কথা শুনতে পারছি না। এটা কিন্তু ঠিক নয় দাদু ভাই। এখন তুমি গোছগাছের জন্য প্রিয়াঙ্কার কথা শুনতে পাচ্ছ না, পরে তুমি যাওয়ার জন্য ওর কথা শুনতে পারবে না। একজন মানুষ কতক্ষণ মনের কথা চাপা রাখবে? তুমি ওর কথা শুনে এসো। 5 মিনিটের ব্যাপার, তুই যা, আমি তোর কাজ করে দিচ্ছি। বলে জামা কাপড় গোছাতে শুরু করে জীবন। সোম সবার জোড়াজুড়িতে বাধ্য হয়ে প্রিয়াঙ্কার সাথে পাশের ঘরে যেতে রাজি হয়। প্রিয়াঙ্কা নত গলায় সোমের কাছে ক্ষমা চায়। আমি এতদিন নিজের ইচ্ছেতে কিছু করিনি, সবাই আমার থেকে দূরে চলে যাচ্ছিল, এই জন্য আমি তোমাকে দায়ী করেছিলাম। মামি ও শাহিদ ভাই আমাকে বাধ্য করেছিল বিশ্বাস করতে, তবু আমি আমার দায় অস্বীকার করতে পারি না। আমার সমস্ত কাজের জন্য আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি সোম। আমি তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছি, এই নিয়ে তুমি আর ভেবো না। সবাইকে নিয়ে ভালো থেকো। সোম চলে যাওয়ার জন্য পা বাড়াতে যাবে, তখনই প্রিয়াঙ্কা সোমের হাত ধরে ফেলে। হঠাৎ করে সোমকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি সোম, সত্যি অনেক ভালোবাসি। তোমার জন্য আজ পর্যন্ত আমি কোনো ছেলের সান্নিধ্যে যাইনি, কাউকে নিজের মনে জায়গা দিইনি তোমাকে ছাড়া। প্লিজ তুমি আমাকে ছেড়ে বিদেশে যেও না। অনেক দিন পর আমরা কাছাকাছি এসেছি, আমাকে ছেড়ে যেও না তুমি। কাঁদতে কাঁদতে বলে প্রিয়াঙ্কা। সোমের মন বরফের টুকরোর মতো গলে যায়। সোম প্রিয়াঙ্কাকে আশ্বাস দিয়ে বলে, শান্ত হও প্রিয়া, অনেক দেরি করে ফেলেছো তুমি আমার কাছে আসতে, তবে তোমাকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। সবাই তখন দরজা দিয়ে উকি দিয়ে সাক্ষী হয়েছে সেই মুহূর্তটির। ইমদাদ খান ব্যঙ্গ করে বললেন, তোমরা সবাই এখন ঘুমাতে যাও, সোম বিদেশে যাচ্ছে না।